আমার বাড়ি হচ্ছে চাঁদপুর। তবে আমি চট্টগ্রামে বড় হয়েছি। আমার আব্বু হচ্ছে পেশায় এখন সিএনজি চালায়। পেশায় সিএনজি চালায়। আমরা 4 ভাই বোন। আমরা হচ্ছি 2 ভাই 2 বোন। আর বাসায় আব্বু আম্মু আঙ্কেল আমরা থাকি। তো এমন না যে আমরা খুব উচ্চবিত্ত বা নিম্নবিত্ত, মিডল ক্লাস আমরা। তো আমার আব্বু সিএনজি চালায়, তবুও আমাদেরকে একটা ভালো পরিবেশে রাখছে এবং আমাদের 4 ভাই বোনকে ভালো সোসাইটিতে রেখে আমাদেরকে লেখাপড়া করাইছে। সবকিছু মিলায় আমাদের ফ্যামিলিটা খুব ভালোই চলতেছিল। তো এর মধ্যে ধরেন আস্তে ধীরে বড় হই। বড় হওয়ার পর ক্লাস 8-এ যখন উঠি, আর তখন ফ্যামিলিতে একটু সমস্যা দেখা দেয়। মানে আর্থিক একটা সংকট যেটা বলে ওইটা দেখা দেয়, যার কারণে হচ্ছে আমি জেএসসি পরীক্ষা দেই, তবে আমি কোনো কোচিং টিউটর নিতে পারিনি মানে টাকার জন্য। তো যতটুকু পারছি নিজে পড়ছি, বাসায় পড়ালেখা করছি। বাসায় পড়ে পরীক্ষা দেই, মূলত A- নিয়ে পরীক্ষাতে পাশ করি। এর আগে আমার 2016 সালে আমার এলাকাতে একটা ছেলের সাথে পরিচয় হয়। আমাদের একই এলাকায় থাকতো, চিনি আগে থেকে, কিন্তু ফার্স্ট 2016-র দিকে কথা হয়। তো ছেলেটা আমাদের এলাকাতেই থাকতো, একটা দোকানে চাকরি করতো। তো ওখানে ছেলেটা মানে জব করতো, চাকরি করতো ওর ফ্যামিলি চালানোর জন্য। সেও ছিল না, সে আমাদের মতো মিডল ক্লাস। তো সে আমাকে পছন্দ করতো, সেটা আমি জানতাম না। তো একদিন তার সাথে কথা হয় যেদিন প্রথম, সেদিন এসে আমাকে বলে, আপনি খুব ফাইন একটা মেয়ে। এই কথাটা প্রথম দিন বলার পর তার সাথে আর কথা হয় না। এরপর আমি যখন 2017 সালে জেএসসি পরীক্ষা দেই, আমার যেদিন জেএসসি পরীক্ষা শেষ হয় সেদিন ওই ছেলেটার সাথে আমার ফার্স্ট রিলেশন হয় 2017 সালে। রিলেশন হওয়ার পর রিলেশন চলতে থাকে। তখন কোনো মোবাইল ফোন ছিল না যে নাম্বারে কথা বলবো। আমার ফেসবুক আইডি ছিল না, ফেসবুক কি জিনিস তখন বুঝতামও না। তো আমার মোবাইল থেকে কথা বলবো সেই সাহসও ছিল না। আবার এলাকায়ও একটা ভয় পাইতাম যে, যেহেতু একই এলাকায়, মানুষ দেখলে হয়তো ফ্যামিলিকে বলে দিবে কথা বলতে। তো আমরা এইভাবেই দূর থেকে আমাদের 3.5 বছর রিলেশন চলতে থাকে। মানে কেউ কারোর সাথে কথা নাই, ওই বাহিরে হইলে চোখে চোখে একটু কথা হইতো। আর তার বাসা থেকে আমার বাসা দেখা যাইতো, তার বাসার জানালা থেকে আমার বাসার জানালা। তো প্রায় সময় হঠাৎ করে জানালায় দাঁড়ায় ইশারাতে একটু কথা হইতো। বাট ওর সাথে কোনোদিন আমার হাত ধরাধরি, পাশে বসা, একসাথে হাঁটা, এসব কিছুই হয়নি। এভাবে একটা রিলেশন ছিল। তো দেখতে শুনতে ভালোই ছিলাম আমি। মানে তখন একটু ভালো ছিল, চুল প্রচুর লম্বা ছিল আমার, পায়ের কাছাকাছি ছিল, চুল। আর একটু ফর্সা ছিলাম, সুন্দর ছিলাম। তো যার কারণে বাসায় অহরহ বিয়ের প্রস্তাব আসতে থাকে, কারণ একটা গাছে বড়ই ধরলে তো সবাই ঢিল মারে। তো আমাকে যখন দেখতে শুনতে চোখে লাগে, এখন বিয়ের প্রস্তাব আসতে থাকে অহরহ। তো সম্বন্ধ একটা আসে, আমার আম্মুরা ভেবে চিন্তে আবার ফিরাই দেয়, এরকম করে। তো এর মধ্যে আমি একদিন ওই ছেলেটাকে, যার সাথে আমার রিলেশন হয়েছিল, তাকে আমি একদিন জিজ্ঞেস করি যে, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? তো ও বলে কি, হ্যাঁ আমি বিয়ে করতে পারবো, আমি আমার ফ্যামিলির সবাইকে তোমার বাসায় নিতে পারবো, কিন্তু আমার আব্বুকে এখন নিতে পারবো না তোমার বাসায়, কারণ আমার এখন ভালো একটা জব নাই, আর আমি যে জবটা করি সেটা দিয়ে আমি তোমাকে চালাইতে পারবো না। তো এটা বলার পর ও যখন বলে, তখন আমি চিন্তা করি, ভেবে দেখলাম অনেক বিচার বিশ্লেষণ করে যে, যত কিছুই হোক আমি তার সাথে রিলেশন চালাইতে পারবো, আমার সমস্যা নাই, কিন্তু তার সাথে আমার বিয়েটা বোধহয় হবে না, পরে দুজনেই কষ্ট পাবো। এরপর আমি নিজের ইচ্ছাতে আমি একদিন ওর সাথে ব্রেকআপ করে দেই। তো লাস্ট যেদিন ব্রেকআপ হয় সেদিন আমি আমাদের বারান্দায় বসে, 3 তলায় বাসা ছিল, বাসা ওখান থেকে ছেড়ে আরেক জায়গায় নেওয়া হয়েছিল 3 তলায়, ওখানে বারান্দায় বসে প্রচুর কান্না করি। কান্না করার পর আমি ওকে কল করি। কল করার পর তার জ্বর ছিল, তখন লকডাউন চলতেছে। সে আসে, এসে
সে আমার বাসার নিচে রাতের 11:30 থেকে সকাল 5টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, যতক্ষণ আমার কান্না বন্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত। তো ওই দিনটা মানে প্রায় সময় মনে পড়ে। আর তাছাড়া ওই দিন ওর সাথে আমার শেষ দেখা, শেষ কথা, শেষ ইয়া বারান্দায় বসে প্রচুর কান্না করছিলাম ওই দিন। তো এর মধ্যে আমি এসএসসি পরীক্ষাটাও দেই। এসএসসিতেও আমি কোনো ভালো কোচিং টিউটর করতে পারি নাই। নিজের নিজের সাধ্য মতো বাসায় যতটুকু পারছি পড়ে পরীক্ষা দিছি, তাও মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে, বেশ খারাপ না, সন্তোষজনক একটা রেজাল্ট আসলো। আসার পর চিন্তা ভাবনা করতেছি, মানে আমার ইচ্ছে ছিল কিন্তু সায়েন্স নিয়ে পড়ার। যখন ক্লাস 8-এ পড়ি, আমার ক্লাস 9-এ যখন উঠবো আমার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল। কিন্তু আমার ফ্যামিলি বলল যে দেখো মা, সায়েন্স নিয়ে পড়বা ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়লে তো অনেক খরচ আছে, একটা খরচের ব্যাপার আছে। সায়েন্স নিয়ে পড়লে টিচার লাগবে, এখানে সায়েন্সে একটা সাবজেক্টের টিচার 3,000 করে দাবি করে, কিন্তু অনেক সাবজেক্ট। তুমি কমার্স নাও, আমরা তো তোমার খরচ চালাইতে পারবো না। তো অনেক দিনের স্বপ্ন ছিল সায়েন্স নিব, আর নেওয়া হইলো না। ক্লাস 9-এ ওই কমার্স নিয়ে পড়লাম, তাও ভালো মতো কোচিং টিউটর করতে পারি নাই। তো অতটুকুই আমার এসএসসি পরীক্ষাটা দিয়ে মোটামুটি ভালো রেজাল্ট করি। তো এরপর আমার একটা ইচ্ছা জাগে, যখন কলেজে সবাই আবেদন করবে ভর্তির জন্য, আমার একটা ইচ্ছে জাগে আমি বাংলাদেশ নৌবাহিনী কলেজে পড়বো। তাই আমার ফ্যামিলিকে বলি আমি ওই কলেজে পড়বো, যেহেতু আমার রেজাল্টও খারাপ না, আসবে আমার রেজাল্ট, আবেদন করলে রেজাল্ট আসবে ওই কলেজে। তো আমার ফ্যামিলি বলে না, ওখানে দেয়া যাবে না, ওখানে তো মানে তোমার খরচ চালাইতে পারবো না, ওখানে তো খরচ অনেক, 1 মাসের বেতনই 2,000-3,000, আমাদের তো সম্ভব নাই এত কিছু দেয়া। তোমার আব্বু সিএনজি চালায়, একজনের খরচে সবকিছু চলে, তো আমরা তো তোমাকে পড়াইতে পারবো না ওই কলেজে। তো পরবর্তীতে যেহেতু টাকার কাছে মানুষ অসহায়, টাকা দিয়ে সবকিছু করা যায়, এখন টাকা যেহেতু নাই, ইচ্ছে তো আর পূরণ করতে পারবো না, ইচ্ছে ইচ্ছেই থাকবে। তখন আমি চট্টগ্রাম ইসলামিয়া কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার পর ওখানে পরীক্ষা হই, ভর্তি হই। এরপরই লকডাউন, করোনা আসে, লকডাউন পড়ে যায়, কলেজ আর যাওয়া হয় নাই। তো এর মধ্যে আবার এলাকায় তখন তালিমের মহিলারা ছিল, তালিম তবলিগ, টুকটাক ওগুলাতে যাইতাম, তালিম করতাম, টুকটাক যাইতাম, হাত মোজা, পা মোজা, বোরকা, হিজাব এগুলো পরে সম্পূর্ণ পর্দায় চলে আসছিলাম। কিন্তু মানে আমার এরপরে মানে আমার জীবনে একটা ফার্স্ট ঝড় আসে। সেটা হচ্ছে আমার ভাইয়ার একটা বন্ধু ছিল, খুব ভালো বন্ধু আমার ভাইয়ার, সে আমাকে পছন্দ করতো, তবে সেটা আমি জানতাম না। তো সে তো আমাদের বাসায় আসা যাওয়া করতো, অনেকবার আমার ভাইয়ার সাথে আসা যাওয়া করে, আড্ডা দেয় বাসায় এসে। তো এতটুকুর মধ্যে সে আমাকে কিভাবে দেখছে আমি সেটাও জানি না। আমি তখন প্রচুর ভয় পাইতাম এসব জিনিস, ছেলেদের সাথে কথা বলা, মোবাইল হাতে নেয়া, বাহিরে গেলেও প্রচুর ভয়ে ভয়ে থাকতাম, একটা ফ্যামিলির ভয় কাজ করতো একটা। কিন্তু ছেলেটা আমাকে কখনো বলে নাই যে সে আমাকে পছন্দ করতো, এই কথাটা সে আমাকে কখনো বলে নাই। তো সে কি করলো, আমার ভাইয়ার মোবাইলে হয়তো দেখছে আমার ফেসবুক আইডি, তখন নতুন একটা ফেসবুক আইডি খুলি মাত্র। তো আইডিটার খুলি খুলি কিন্তু আইডিটা কিভাবে চালাবো, কিভাবে কি ওইটা বুঝি না। জাস্ট অপশনে গিয়ে যেভাবে যেভাবে বললো ওইভাবে করে আইডি একটা ওপেন করলাম, করে ওইটা রাখলাম নিজের কাছে। এখন প্রায় 6-7 মাস পর ছেলেটা আমার সেম আইডি দিয়ে আমার মতো সেম একটা আইডি খুলে খুলে সে মানে আমার এলাকার মধ্যে আরো যে ছেলেরা আছে ওদেরকে মানে আমি সে যে মেসেজ করে, উল্টাপাল্টা কথা বলে, প্রেমের কথা বলে, এরকম সে 2-3টা ছেলের সাথে রিলেশনও করে ফেলছে আমি সেজে। এখন সেটা আমি জানি না। তো যখন আমি ঘর থেকে বের হইতাম তালিমে যাওয়ার জন্য, বোরকা পরে, হাত মোজা, পা মোজা পরে, তখন আমাকে এলাকার কিছু মানুষ টিটকারি মারতো, মুরব্বীরা তাকাই হাসতো,
এরপর এলাকার ছেলে মেয়েরা ইশারা দিত, উল্টাপাল্টা কথা বলতো, ছোট ছোট মেয়েরা এসে ভাবি ডাকতো, কিছু বুঝতাম না আমি। তো একদিন বের হইছি বাসা থেকে, একটা ছেলে এসে আমাকে বলল যে তোমার আইডি কয়টা? হ্যাঁ, তুমি একজন কয়জনের সাথে রিলেশন করো? তুমি আমার সাথে রিলেশন করতেছো, তুমি আমার বন্ধুর সাথে রিলেশন করতেছো। আমি বলতেছি আপনার সাথে আমি কোথায় রিলেশন করলাম, আর আপনার বন্ধুর সাথে বা কোথায় রিলেশন করলাম? বলতেছে ফালতু কথা বলো কেন, তুমি কয়টা আইডি চালাও, এত তোমার চরিত্রতে তাহলে সমস্যা আছে। আমাকে উল্টাপাল্টা কিছু কথা বললো। বলার পর আমি বাসায় এসে আমার আম্মুর কাছে বলি, প্রচুর কান্না করি আমি। তো এইগুলো যখন বলে তখন আমি ফেসবুকে ঢুকি, ঢুকার পর দেখি কি আমার নামে আরো একটা আইডি আছে আমার, সেম প্রোফাইল পিকচার, এরপর সেম প্রোফাইল নেম, সবকিছু সেম। তখনও বুঝতে পারতেছি না যে আইডিটা কে চালাচ্ছে বা কি। এরই মাঝখানে আবার কিছুদিন পর একটা ছেলে আমাকে ফেসবুকে নক দেয়, সে নাকি আমাকে পছন্দ করে, এন তেন এগুলা বলে। তো আমি যখন তাকে বারণ করে দেই তখন সে বলে সমস্যা নাই, তোমার ভাইয়ের বন্ধুর সাথে তো আমি তোমার রিলেশন করতেছি। আমি বলতেছি কিভাবে? বলতেছে কিভাবে কি, আমি তোমার তোমার মতো একটা আইডি খুলছি, খুলে ওইটা থেকে আমি তোমার ভাইয়ের সাথে রিলেশন করি, ইয়া করি। তখন আমি ঢুকে আমি বলতেছি প্রমাণ কোথায়? তখন সে আমাকে কিছু স্ক্রিনশট পাঠায়, যেখানে দেখি আমি সে যেখানে অনেক কথা বলা হয়ে গেছে এবং বিষয়টা প্রেম পর্যন্ত চলে গেছে। তখন আমি বলি আইডিটা কে চালাচ্ছে? তাহলে পরে জানতে পারি আমার ভাইয়ার বন্ধু এই আইডিটা চালাচ্ছে। তখন আমি এগুলা নিয়ে প্রচুর ইয়া হয়ে যায় যে এলাকায় আমার একটা বদনাম ছড়াই গেছে যে মিম খারাপ, অনেকগুলো ছেলের সাথে রিলেশন করে, এলাকায় একটা বদনাম ছড়াই গেছে। দেন আমার আপন নিজের ভাইও আমাকে ভুল বুঝে এবং বাসায় আমাকে প্রচুর মারে, আমার আম্মুকে উল্টাপাল্টা কথা বলে আমাকে নিয়ে। মানে ভাইয়া এটা বিশ্বাস করতেই চায় না যে ভাইয়ার বন্ধু এই কাজটা করতে পারে, কারণ এত বিশ্বস্ত বন্ধু। তো সব মেয়ে হইলে তো সব দিকেই দোষ। তো আমাকে এলাকায়ও বদনাম হয়, বাসায়ও আম্মু আব্বু কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না। তো প্রচুর ডিপ্রেসড হয়ে যায়, কান্নাকাটি করি। ওই চক্করে আমি তালিম তবলিগ সবকিছু আবার ছেড়ে দেই, মানে উল্টাপাল্টা একটা চলে আসে। এর মধ্যে আমার আগের রিলেশনটা ব্রেকআপ, এর মধ্যে আবার এলাকায় নতুন করে একটা সমস্যা তৈরি হলো, আমার একটা বদনাম হলো, মানুষ আমাকে নানান কথা বলতেছে, আমার আম্মু বের হইলে আমার আম্মুকে বলতেছে, বাসায় এসে আমার আম্মুকে বলতেছে এটা সেটা। প্রচুর একটা খারাপ সময় পার করি। তো এরপর মানে কি করতাম, তখন ঘুমের ওষুধ এনে এনে খাইতাম, মানে কি করব বুঝতেছি না। তো তখন তখন তো এসব জিনিস খুব ভয় পাইতাম, এতটা স্ট্রং ছিলাম না, মাত্র নতুন কৈশোর জীবনে পা রাখছি, সবকিছুতে একটু ভয়। ঘুমের ওষুধ আনতাম 2-3 পাতা করে, এগুলা খেয়ে খেয়ে ঘুমাই থাকতাম। এক সন্ধ্যায় ঘুমাইতাম, আরেক সন্ধ্যায় উঠতাম, খাওয়া দাওয়া সবকিছুর কিছু ছিল না। এইভাবে আমি 5-6 মাস কাটাই। এবং আমি যে এরকম অবস্থা হয়ে গেছে, এত ডিপ্রেশন, আমার ফ্যামিলি কেউ বুঝতে পারতেছে না আমাকে, আমাকে কেউ বিশ্বাস করতেছে না, অবিশ্বাস করতেছে আমাকে, আমার ফ্যামিলিও আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে, এবং আমার আপন ভাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। সে আমাকে দেখলে, আমি এই রুমে থাকলে সে ওই রুমে চলে যায়, আমি ওই রুমে গেলে সে এই রুমে চলে আসে। সে আমার সাথে, আমার আপন ভাই আমাকে ভুল বুঝে আমার সাথে কথা বলা অফ করে দিছে। আমার সাথে 2 বছর আমার ভাইয়া কথা বলে নাই, শুধুই একটা কারণে। এখন আমার কাছে তো প্রমাণ নাই, আমি কিভাবে বলবো সবাইকে? তখন আমি আমার আম্মুকে বলি তুমি তো আমাকে বিশ্বাস করো। তখন আমি আমার আম্মুর কাছে একদিন রাতে কান্না করে করে সবকিছু বলি। তো এরপর মোটামুটি মুখে বিশ্বাস করাইতে পারি, তখন আম্মু ভাইয়াকে বলে। তখন আমার ভাইয়া কি করছে, একদিন গোপনে গিয়ে ওই ছেলেটার মোবাইল চেক করে দেখে কি আমি যা বলছি তা সত্যি, এবং ওই ছেলেটা এগুলো করতেছে। তখন আমার ভাইয়া ওর সাথে একটু তর্কাতর্কি করে, একটু ইয়া করে। এরপর থেকে ছেলেটা আমাদের বাসায় কম আসে। তাও ভাইয়া ওর সাথে তর্কাতর্কি করে, সব প্রমাণ পার, তাও আমার সাথে কথা বলে না। বাসায় আসলে আমাকে দেখলে মুখ ভার করে থাকে, এরকম করে। তখন আমি আম্মুকে বলে আমি কি দোষ করছি ভাইয়ার কাছে? তা আম্মু বলে থাক, সবকিছু ঠিক হয়ে যাবে, এখন এগুলা নিয়ে তো মাথা ব্যথা করে লাভ নাই। তখন আমি এইভাবে আমার 5-6 মাস চলতে থাকে, ঘুমের ওষুধ খেয়ে চুপচাপ বসে থাকতাম, ঘুমের ওষুধ খাইতাম, শুধু ঘুমের ওষুধ খাইতাম। শরীরের আমার অর্ধেক
সমস্যাই হয়ে গেছে ঘুমের ওষুধ খেয়ে। বিভিন্ন ধরনের ওষুধ আনতাম, এক এক দিন এক একটা আনতাম, এনে এনে খাইতাম, 1 পাতা করে খাইতাম, 2 পাতা করে খাইতাম, খেয়ে খেয়ে ঘুমাই থাকতাম। তো লাস্টে চিন্তা করলাম এভাবে তো আমার জীবন চলবে না। তখন আমি চিন্তা করলাম আমি জব করব। চিন্তা করার পর আমি অনলাইনে ঢুকে আমি জব দেখতে থাকি। তখন আমি ফার্স্ট একটা জব পাই, একদম প্রথম। এটা হচ্ছে SH প্যারাডাইস। বাহিরের দেশ থেকে মাল এনে এখানে বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই করে। ওখানে আমি সেলস রিপ্রেজেন্টেটিভে একটা জব পাই। পাওয়ার পর আমি আমার ফ্যামিলিকে বলি আমি জবটা করবো। আমার ফ্যামিলি একসার মানা, তুমি জব করতে পারবে না, তোমাকে তো আমরা কোনো কিছুতে কম রাখি নাই। তখন আমি বললাম আমি তো নিজের শখ কোনো কিছু পূরণ করতে পারি নাই বড় হয়েছি ধরে। আমি সায়েন্স নিয়ে পড়তে চাইছি, আমি সেটাও করতে পারলাম না এই টাকার জন্য। এরপর আমি কলেজে পড়তে চাইছি, সেটাও করতে পারলাম না তোমাদের জন্য। তোমাদের ইচ্ছা মতো কলেজে দিলা, তোমাদের ইচ্ছা মতো আমাকে কমার্সে দিলা, কিন্তু আমার ইচ্ছার কোনো দাম ছিল না। তাইলে আমারও তো নিজের একটা আশা ভরসা ইচ্ছা থাকে, এখন যদি তোমাদের কাছে একটা কিছু চাই আমাকে তো সেটা তোমরা দিতে পারবা না। তো আমি যদি জব করি, নিজের টাকা থাকে, নিজের একটা বল থাকবে, আমার কিছু একটা খাইতে ইচ্ছা করলে আমি খাইতে পারবো, কিছু একটা পড়তে ইচ্ছা করলে পড়তে পারবো, তখন কোনো আফসোস থাকবে না। আর তোমাদেরকে বলে তো তোমরা দিতে না পারলে আর উল্টো কষ্ট পাবা। কিন্তু আমার ফ্যামিলি আমাকে জব করতে দিবে না, আমাকে ঘরে আটকাই রাখে, জব করতে দিবে না আমাকে। এবং হাতে আমার আম্মুর যে ফোনটা ছিল, আমার আব্বু এসে মোবাইলটা শিল দিয়ে ভাঙার চেষ্টা করে, যে মানে জব করতে দিবে না। আমার আব্বু মানে উঠে আসছে, বাথরুমে যাবে, এখন দেখতেছে আমি মানে জবে ওনার সাথে কথা বলতেছি মোবাইলে। এখন এই কারণে আমার আব্বু আমাকে মানে মোবাইলটা টান দিয়ে নিয়ে শিল দিয়ে ভেঙে ফেলতে চায়। তখন আমার ভাইয়া এসে আটকায় যে মোবাইল ভেঙে কি করবেন, আপনার মেয়ে তো উল্টাপাল্টা এগুলা অনেক কথা বলে। এই জব করা নিয়ে বাসায় অনেকদিন সমস্যা, প্রায় 1 মাসের মতো অনেক ঝামেলা চলে, জব করতে দিও না। কিন্তু আমি বলছি না, আমি জব করবই, কারণ আমি নিজের কোনো আশা ইচ্ছা এখনো পূরণ করতে পারি নাই। আমার একটা ইচ্ছা আছে, আমার বয়স পার হয়ে গেলে মানুষ শখের কারণে মানুষ দেহ কাটি মানুষ বিক্রি করে ফেলে। যেমন একটা আইফোন কেনার জন্য মানুষ কত ইচ্ছা, মানুষ নিজের কিডনি বিক্রি করে আইফোন কিনে। তাইলে তার শখের কাছে তার কিডনিটা কিছুই না। জীবনটা কতটুকু, মানুষ যদি শখ পূরণ করতে না পারে তাহলে আর কি হইলো। এখন আমি পরের দিন আমি উঠে আমি বলতেছি থাক, তোমাদেরকে গাড়ি ভাড়াও দিতে হবে না, আমি হেঁটে হেঁটে যাবো, তো আমি জবটা করব, কষ্ট করব, সমস্যা নাই। তো এরপর আমার ভাইয়া আমাকে যখন আমি দেখে বোরকা পরে বের হচ্ছি আমি, আমার ভাইয়া দরজায় এসে বটি নিয়ে আসে, তোর কোবাই ফেলবো আজকে, তুই ঘর থেকে বের হবি তো বলে আমাকে আটকাই রাখে। তখন আমি কি করি, প্রচুর কান্না করি বাসায়। এরপর ছাদের উপরে গিয়ে বসে থাকি, সারাদিন আর নামি না, ছাদের টাঙ্কির উপরে যাই, শুয়েছিলাম কতক্ষণ। এরপর রাতে সন্ধ্যার দিকে নেমে আসি, আসার পর আম্মুকে অনেক বুঝাই। তাই মূলত আমার আম্মু আমাকে সবকিছুতেই সাপোর্ট করতো। তো পরে আম্মুকে যখন আমি ভালো মতো বুঝাই, তখন আমার আম্মুর জন্য আমি জবটা করতে আসছি। তখন আমি যখন জবে গেছি, আমার আব্বু আর ভাই আম্মুকে অনেক কথা বলছে, তুমি তোমার কারণে মেয়ে খারাপ হয়ে যাবে, এই সেই। তবে আমার আম্মু ওইটা হ্যান্ডেল করছে, আমি জব করছি। এরপরও বাসার প্রচুর সমস্যা ছিল, তবে জব করছি। করার পর SH প্যারাডাইস হেঁটে হেঁটে রোদের মধ্যে মাল অর্ডার কাটতাম, প্রচুর করছি। তো এটা আমি 2 মাস করছি, করার পর কিছুদিন অবসর। এরপর একটা অফার পাই, ডানো দুধের একটা ক্যাম্পেইন আছে 10 দিনের। আমার বান্ধবী একটা কল করে বলে একটা ক্যাম্পেইন আছে ডানো দুধের, ওইটা করবা তুমি 10 দিনের, ওইটা 5-6 হাজার টাকা দিবে। আমি বলতেছি আচ্ছা দেখি। তখন আমার আম্মুর সাথে কথা বললাম যে আম্মু দেখো, মাত্র 10 দিনেরই তো ব্যাপার, করি না, সমস্যা কি, বাসায় তো বসে আছি, কোনো কিছু কাজকর্ম নাই। তখন আমার বলছি ঠিক আছে করো। তখন আমি ওইটা করি। ওইটা 10 দিন করার পর এরপর আবার আরেকটা পাই, ওয়ার্ল্ড মিশন 21 মাল্টি লেভেল মার্কেটিং। তখন আমি আবার ওইটাতে ঢুকি। ঢোকার পর ওইটা করতে থাকি, মোটামুটি ভালো ইনকাম করি। এর মাঝখানে আবার আমার কথা বলার দক্ষতা দেখে, আমার কথা বলার স্কিল দেখে তখন আমাকে মিলবি বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে একটা ভাই আমাকে অফার করে যে আপু, আপনার তো কথা বলার স্কিল অনেক ভালো, অনেক গুছাই সুন্দরভাবে কথা বলতে পারেন, তো আপনি আমাদের চাইলে আমার নাম্বারটা রাখতে পারেন, আপনি আমাদের কোম্পানিতে জব করতে পারেন, আপনি খুব ভালো একটা বেতন স্যালারি পাবেন, অনেক সুযোগ সুবিধা
পাবেন। আর আপনি যদি কোনো মাসে কাজটা সম্পূর্ণ করতে না পারলে, আমাদের যে কাজটা ওইটা যদি আপনি সম্পূর্ণ করতে নাও পারেন, মাস শেষে আপনার স্যালারিটা ঠিকই থাকবে। আর কাজটা হচ্ছে মূলত আপনার ইনসেনটিভ বাড়াবে। আপনার মূল বেতন হচ্ছে 10,000 টাকা, আপনার টিএ দিয়ে 2,000 টাকা, 12,000 টাকা আপনার মাস শেষে অ্যাকাউন্টে থাকবে আপনি আপনার কাজটা সম্পূর্ণ করতে না পারলেও। আর আপনার বেতন আপনি 20-30 হাজার টাকা পর্যন্ত করতে পারবেন আপনার কাজের মাধ্যমে। তবে আপনার কাজ শেষ হলে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 9টা থেকে শুরু করে রাতের 8টা পর্যন্ত। আপনি চাইলে আপনার কাজ শেষ হলে আপনি আগেও চলে যাইতে পারবেন। তখন যে জব করবো এটা মাথায় ছিল না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নাম্বারটা রাখছি। তো পরবর্তীতে আমি ওইটাতে ঢুকি, যেটা সত্যি নাকি মিথ্যা দেখার জন্য, যে কাজ না করলেও কি বলতেছে এগুলা, যে কাজ না করলেও ইনসেন্টিভ টাকা আসবে হ্যান ত্যান। তখন আমি কি করি, ওর নাম্বারটা আমাদের পাশের বাসার মেয়েকে দেই। এখন ও মেয়েটা জব করে, আমি বলতেছি আগে ও করুক, করে দেখি যদি ও পাই সত্যি সত্যি তাইলে আমি করবো, নাইলে আমার করে লাভ নাই। ওই মেয়েটা প্রথম মাসে বেতন পাইছে 17,000 টাকা। তো এরপর আমাকে যখন বললো, আচ্ছা ঠিক আছে তাইলে এবার বিশ্বাস করা যায়, কারণ এখন তো অনেক ফ্রড কোম্পানিও আছে, তো এবার তো বিশ্বাস করা যায়। তখন আমি ঢুকি ওখানে, এবং আমি খুব ভালো ইনকাম করতে থাকি, 20-25 হাজার টাকা ইনকাম করতে থাকি মাসে। তো ইনকাম করার পর প্রায় নিজের ছোট ছোট শখ যেগুলো আছে পূরণ করতে থাকি। তবে নিজের শখ পূরণ করার আগে আমি যখনই স্যালারি পাইতাম, আমি এসে আমার পুরো স্যালারি টাকাটা 1 টাকাও হাতে রাখতাম না, আমি আমার আব্বুর হাতে তুলে দিতাম। আব্বু যখন গাড়ি চালায় আসতো, আমার আব্বুকে আমি টাকাটা তুলে দিতাম। তখন আমার আব্বুর মুখে আমি একটা হাসি দেখতাম, যেটা দেখার পর খুব ভালো লাগতো। যে মানলাম যে ফ্যামিলির কারণে ফ্যামিলির সাথে লাগ দেখায় জব করতে ঢুকছি, কিন্তু জব শেষে যে স্যালারিটা পাইতাম ওইটা যখন আমার আব্বুর হাতে তুলে দিতাম, আমি আমার আব্বুর মুখে আমি যে একটা মুচকি হাসি দেখতাম, আমার দুনিয়াতে মনে হয় ওই হাসিটার কাছে দুনিয়ার সবকিছুই তুচ্ছ ছিল। এতটা শান্তি লাগতো আমার থেকে, 1 টাকাও রাখতাম না, দিতাম। তখন আমার আব্বু বলতো তোর কাছে কিছু টাকা রাখ, আমি বলতেছি না আব্বু আপনি রাখেন, আপনার ইচ্ছা মতো খরচ করেন, আমার যদি টাকার দরকার হয় আমি আপনার থেকে খুঁজে নিব। তো আব্বু রাখতো। এবং আমি যখন থেকে জব করতাম, বেতনটা দিতাম, তখন আমাদের ঘরটা একটু ভালো চলতে থাকে। প্রতি মাসে একটা করে চাউলের বস্তা বাসায় নিয়ে আসতো, মাসিক বাজারটা একসাথে করে ফেলতো। এবং আমি জব পাওয়ার পর আমার আব্বু তো যেহেতু পরিশ্রম করে, আব্বুর জন্য হরলিক্স, দুধ, ডিম এগুলা নিয়ে আসতাম বাসায়। তো এইভাবে করে আমার জব লাইফ চলতে থাকে। মাঝখানে আমার তো শরীর প্রচুর দুর্বল, উইক, যেহেতু প্রায় টানা 5-6 মাস ঘুমের ওষুধ খাইছি, ওইটা তো আমার শরীর প্রচুর উইক হয়ে গেছে। তো আমি ফিল্ডে গিয়ে ঠিক মতো কাজ করতে পারতাম না, একটু অসুস্থ হয়ে গেছি। তখন আমি অফিসে একটা রিজাইন লেটার পাঠাই কিছুদিনের জন্য, অবসরের জন্য, যে আমি 2 মাস পর বা 1 মাস পর আমি কাজ করব, আবার আমার কিছুদিন ছুটি প্রয়োজন, আমি খুব অসুস্থ, অফিস ফিল্ডে গিয়ে আমি কাজ করতে পারি না। তখন তখন অফিস থেকে আমাকে ওরা রিজাইন দেয় 2 মাসের জন্য। এবং ওইটাই হচ্ছে মনে হয় আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আসতেছে, যার কারণে আল্লাহ হয়তো চাইছে, সেই জন্য আমি কি মনে করে অফিস থেকে রিজাইন নিলাম। নেয়ার পর এরপর ওই আমার ভাইয়ার যে বন্ধুটা, এবার আবার তার সাথে আবার সবকিছু, যেমন আমার ভাইয়া তখন আবার কুমিল্লাতে যায় 12 দিনের জন্য বিএনসিসি ট্রেনিং এ। যাওয়ার পর ওই ছেলেটা আর ওর মা অ্যাক্সিডেন্ট করে একদিন, গত বছর জুন মাসের 5 তারিখে, 2021 সালের। ওইটা জুন মাসের 5 তারিখে অ্যাক্সিডেন্ট করে ছেলেটার মা। তখন আমার ভাইয়ার ফোন অফ ছিল, সে কল দিয়ে আমার ভাইয়াকে ফোনে পায় না। পরে সে আমার আম্মুর নাম্বারে কল করে, তখন কলটা আমি রিসিভ করি, সকাল 7টা বাজে কল করে।
বলে আপনার ভাই কোথায়? আমি বলতেছি আমার ভাই তো কুমিল্লাতে। কেন? বলতেছে আপনার ভাই থেকে তো কিছু টাকা পাই, ওগুলো একটু দিতে বললে ভালো হবে, আপনার ভাই একটা মোবাইল অফ ধরতেছে না। আমি তো এখন তো আমি আর আম্মু অ্যাক্সিডেন্ট করছি, কিছু টাকার প্রয়োজন, আপনার ভাই থেকে আমি 2-3 হাজারের মতো পাই, ওগুলো যদি দিয়ে দিত খুব ভালো হইতো। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তখন জিজ্ঞেস করলাম কি কি কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? বলতেছে বাইকে অ্যাক্সিডেন্ট করছি, আম্মুকে নিয়ে আন্টির বাসায় যাচ্ছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট করছি, আমার আম্মুর হাত ভেঙে গেছে, হাতে রড বসানো লাগবে প্লাস অপারেশন করানো হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইয়াকে বলবো, দেখি মোবাইল খুললে। তখন আমি আমার আম্মুকে বললাম আম্মু, ওই ছেলেটার ওর মা নাকি অ্যাক্সিডেন্ট করছে, এখন ভাইয়া তো মোবাইল বন্ধ, এখন টাকা চাইতেছে, যে ভাইয়া থেকে নাকি টাকা পায়, ওই টাকাটা দিতে বলতেছে। তখন মানে আম্মু বলল ঠিক আছে, টাকাটা তোর ভাই তো মোবাইল অফ, দেখি ও কল ধরলে বলবো আর কি। আর মানুষ তো মানুষের জন্য, ওই ছেলেটা তো আমার ছেলের মতো আমার বাসায় আসা যাওয়া করে, আমার ছেলে ওর বাসায় আসা যাওয়া করে। তোর মা যেহেতু এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, চল ওনাকে দেখে আসি। তখন আমরা আবার কল করি যে আম্মু কল করে, বাবা তোমাদের বাসার ঠিকানাটা দাও, আমি আমি আসবো তোমার আম্মুকে দেখতে। বলতেছে আচ্ছা ঠিক আছে। বাসার ঠিকানা দিল, দেওয়ার পর আম্মুরা মানে ফল ফ্রুট দুধ ডিম এগুলা নিয়ে ওদের বাসায় যায়, গিয়ে দেখি আন্টির অবস্থা খুব খারাপ, লড়তে চড়তে পারতেছে না, কান্নাকাটি করতেছে, কিছু খেতে পারতেছে না। কালকে মেডিকেলে অপারেশন, একটা সকালে অপারেশন আছে। তো অতটুকুর মধ্যে আন্টির বোনও ছিল, সবাই ছিল, অতটুকুর মধ্যে চলে আসি, দেখে চলে আসি। আমি আবার আন্টিকে যে ফল কেটে আন্টিকে খাওয়াই দেই, আবার ওখান থেকে যখন আমাদেরকে নাস্তা পানি দেয়, তখন আমি আবার ওগুলা খাওয়া শেষে আবার ওগুলা আমি প্লেট গুলা নিয়ে ওদের রান্নাঘরে দিয়ে আসি, রেখে আসি, এরপর চলে আসি। আসার পর পরের দিন সকালে আবার আমার ভাইয়ের বন্ধু কল করে, কল করার পর বলে কি আপনি কি রিলেশন করেন? আমি বলতেছি না, আমি তো কোনো রিলেশন করি না। কেন? বলতেছে না, একটা কথা ছিল, যদি পারমিশন দেন বলবো। আমি বলছি হ্যাঁ বলেন। বলতেছে আমার আন্টি আপনাকে পছন্দ করছে, এখন আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে চাইতেছে। আমি বলতেছি কোন আন্টি? বলতেছে আমার খালা পছন্দ করছে আপনাকে, এই যে আপনি আমার আম্মুকে ফল খাওয়াই দিছেন, এরপর আমাদের বাসার প্লেট গুলা নিয়ে ওখানে রেখে আসছেন, এই জিনিসটা আমার আন্টির খুব ভালো লাগছে। এরপর আপনার চুলগুলো প্রচুর লম্বা এবং আপনি সবকিছু দিয়ে আপনার আন্টি আন্টি পছন্দ করছে। তখন আমি বললাম যদি এরকমই কিছু হয়, আমি তো আমার ফ্যামিলির বাহিরে কোনো সিদ্ধান্তে যাইতে পারবো না। আর যদি এরকম আপনার আন্টি পছন্দই করে থাকে, আপনি সেটা আমাকে না বলে সরাসরি আমার ফ্যামিলিকে বলেন, যা বলার আমার ফ্যামিলি বলবে। এটা বলার পর সে আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করে, করার পর আমার আব্বু আম্মু বলেন না মেয়ের বয়স কম, আমরা এখন বিয়ে দিব না। তখন ওরা বলে যে না, আমরা মেয়েকে দেখি, দরকার হলে আত্মপরে রাখবো, ফদ্দ দিয়ে রাখবো, পরে বউ তুলে নিব, এরকম একটা কথা হয়। তো 7 তারিখে, ওই দিনের পরের দিনই অসুস্থ, ওনার বোন অসুস্থ, এতটুকুর মধ্যেই 7 তারিখে ওরা আমাকে দেখতে আসে। ছেলে আসে, ছেলের মা, বোন, দুলা ভাই, ছেলে ছোট ভাই, খালাতো ভাই, খালাতো বোন, সবাই আসে আমাকে দেখতে, প্রায় 8-10 জন দেখতে আসে। এসে আমাকে দেখে, দেখে ওরা পছন্দ করে, মানে ওদের এই বউটাই লাগবে এটাই পছন্দ করে ওরা। এবং এরপর আমার শ্বশুর আসে নাই তো সেদিন। এরপর ছেলের বাবা মানে আমার শ্বশুর, এরপর 1 সপ্তাহ পর ওনার আমার ফুফু শ্বশুরকে নিয়ে আসে, ফুফা শ্বশুরকে নিয়ে আসে আমাকে দেখার জন্য। দেখে আমাকে বলতেছে না বউ ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করতেছে মা তুমি চা বানাইতে পারো? আমি বলতেছি হ্যাঁ পারি। বলতেছে তাইলে আর কিছু লাগবে না, এটাই হবে, যার হাতের চা মজা তার সবকিছু সুন্দর, এটা বলে আমাকে দেখে চলে যায়। এবং বিয়ের কথাবার্তা চলতে থাকে, আমার ফ্যামিলিকে বলে। এখন আমার ফ্যামিলিতে আমার আব্বু আমার ভাইয়া রাজি ছিল না, এখন ওরাও মানে কোনো মতে ছাড়তেছে না, ওরা বিয়ে করাবেই। তো জুন মাসের 17 তারিখে আমার ফ্যামিলি ওদের বাড়িঘর দেখতে দেখতে যায়। আমার মেজো আন্টি, আমার মেজো মামা, আমার ফুফাতো ভাই, আমার আব্বু আম্মু সবাই, আমার বড় মামা দেখতে যায়। দেখার পর ওদের বাড়িঘর দেখে আসে, আসার পর বিয়ের একটা মোটামুটি কথাবার্তা হয়। এখন এর মধ্যে আমার শ্বশুর দাবি করে কি তার 2টা মেয়ে আছে, তার 2টা মেয়ের জামাইকে 2টা স্বর্ণের আংটি দিতে হবে, 5 পদ ফার্নিচার দিতে হবে,
আর 500 জন বৈরাত খাওয়াইতে হবে। তখন আমার ফ্যামিলি বলতেছে আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা সামান্য সিএনজি চালাই, আমাদের লাখ টাকা ইনকাম নেই যে আমরা এত কিছু করতে পারবো। আপনার 2টা মেয়ে জামাই কান্টি দিতে পারবো, 5 লাখ, 500 জন বৈরাত খাওয়াইতে পারবো, 5 পথ ফার্নিচার দিতে পারবো, এরকম সামর্থ্য আমাদের নাই। তখন এটা নিয়ে একটু মত বিরোধ হয়, মত বিরোধে বিয়েটা কিছুদিন বিয়ের কথাবার্তা অফ থাকে। এরপর আবার কল আসে যে আচ্ছা ঠিক আছে 3 পথ ফার্নিচার আর 300 জন বৈরাত হলে হবে। তো আমার ফ্যামিলি বলে ঠিক আছে করবো, সমস্যা নাই। তো বিয়েটা বলতেছে ঠিক আছে জানুয়ারি মাসে আমরা বউ তুলবো, মানে 2022 সালের জানুয়ারিতে আমার বিয়েটা হওয়ার কথা ছিল। তো এর মধ্যে সবকিছু চলতে থাকে। এরপর আমার শ্বশুর প্রায় প্রতিদিন রাতে আমাকে কল দেয়, বিয়ের আগে আমার আম্মুর কাছে কল দেয় বৌমা কোথায়, মানে উনি আমাকে না দেখে ভাতই খাইতো না, আমাকে মানে প্রচুর ভালোবাসতো। আমাকে বিয়ের আগে থেকে মানে বৌমা করে ফেলছে আমাকে, মানে আমাকে না দেখা ছাড়া ভাত খাইতো না। উনি প্রতিদিন ভাত খাওয়ার আগে বউ ভাত খাইছে বলতেছে, হ্যাঁ বলতেছে তাইলে আমি এখন খাবো। প্রতিদিন ভিডিও কল দিত বউ কই বউ কই, আমার শাশুড়ি কল দিত বউ কই বউ কই, বিয়ের আগেই। এরপর আমার ননদ, বড় ননদ আমাকে রাতে 2টা বাজে 12টা বাজে কল দিত কথা বলার জন্য, ভাবি ভালো লাগতেছে না, আপনি কখন আসবেন আমাদের বাসায়, সেই চিন্তায় ঘুম হচ্ছে না, এন তেন এগুলো বলতো। ঠিক আছে, আমার আম্মুরও তো এগুলো দেখে বলতে থাক, আমার আলহামদুলিল্লাহ মেয়ে একটা খুব ভালো শ্বশুর বাড়ি পাইছে, মানুষগুলো অনেক ভালো, মেয়েকে এখন থেকে এত ভালোবাসতেছে, এত খোঁজ খবর নিচ্ছে, বিয়ের পর তাইলে মাশাল্লাহ সব দিকে ভালো হবে। তো এরপর আমার বিয়ে, এরপর হঠাৎ করে আমার এই যে কোরবানির দিন, গত বছর কোরবানি ঈদের দিন আমাদের বাসায় কল আসে যে বিয়েটা যা আপনারা যে 3 পথ ফার্নিচার দিবেন বলছেন, 300 জন বইরা দিবেন বলছেন, সেটা পরে দিয়েন। এখন হচ্ছে আমরা 5 জন যাব, এই যে সামনের 6 তারিখে, আগস্টের 6 তারিখে আমরা যাব, গিয়ে 5 জন গিয়ে আমরা বউ তুলে নিয়ে আসবো, খেজুর খেয়ে বউ নিয়ে আসবো। তখন আবার লকডাউন চলতেছে, সবকিছু অফ, গাড়ি ঘোড়া। বলতেছে খেজুর খেয়ে আমরা বউ নিয়ে আসবো। তা আমার আব্বু বলতেছে বিয়ে তো জানুয়ারিতে হওয়ার কথা ছিল, তাইলে এখন আবার মানে 6 তারিখে এত তাড়াতাড়ি কেন, আমরা তো জানুয়ারিতে 3 পথ ফার্নিচার 300 জন বইরা দিয়ে একবারে মেয়েকে তুলে দিব, আপনাদের দেনা পাওনা সবকিছু দিয়ে। বলতেছে না ওগুলা পরে দিয়েন, আমার এখন তো মানে আমার শাশুড়ি বেশি অসুস্থ, মিমের শাশুড়ি তো বেশি অসুস্থ, তো এখন ওইটা মানে ওকে বউ এখন নিয়ে আসবো, ঘরে তো কাজকর্ম করা লাগে, এরপর আমরা আপনার যা দেনা পাওনা ওগুলো আপনারা পরে দিয়েন। তখন আমার আব্বু বললো আচ্ছা ঠিক আছে আমি বাসায় পরামর্শ করি। তখন পরামর্শ যখন করতে গেছে, তখন আমার মামা আমার চাচা সবার সাথে পরামর্শ করলো, করার পর ওরা এখন আমার আব্বু কল করছে, কল করে বলছে দেখেন আপনারা 5 জন এসে কেন খেজুর খেয়ে বউ নিয়ে যাবেন, এটা তো আমার প্রথম বড় মেয়ের বিয়ে দিব, আমাদের ঘরে আগে কারো বিয়ে হয় নাই, ওর দাদুর বাড়িতে ও প্রথম নাতি, ওর নানুর বাড়িতে প্রথম নাতি, এরপর আমারও বড় মেয়ে, আমার ঘরের প্রথম বিয়ে এটা, তাই এভাবে তো অল্প করে বিয়েটা করা যায় না। এক কাজ করেন আপনারা 20-40 জন মিলাই একসাথে আসেন, এসে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করে আমার মেয়েটাকে সুন্দর করে তুলে নিয়ে যাইয়েন। এটা বলার পর তখন বলতেছে আচ্ছা ঠিক আছে। তো ওরা গত বছর কোরবানির দিন ছিল 22 তারিখ, 22 তারিখে কল দিছে 6 তারিখে বউ নিয়ে যাবে, তাইলে মাঝখানে সময় আছে 10-12 দিন। এখন তো টাকা জোগাড় করতে হবে, লকডাউন, আমার আব্বু চালে সিএনজি, আমাদের কোনো জমাজাতির নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো স্বর্ণ গয়না নাই। একটা মূলত চিন্তার মধ্যে পড়ে যায় যে এত টাকা কিভাবে জোগাড় করবে। আমার মেজো কাকা আবার বিদেশে থাকে, তখন আমার মেজো কাকাকে কল দেয়া হয় যে ইয়া আমার মেজো কাকার নাম মফিজ, আমার বলে মফিজ দেখ এখন তো বৃষ্টি কিভাবে নিতে চাইতেছে, এখন তো কিছু টাকার দরকার, এখন কিভাবে কি করব, তুই কিছু টাকা দে না, তুই এখন 1 টাকা দিলে আমাদের লাখ টাকার উপকার হবে। আমার চাচা বলতেছে না তোমাদের মেয়ে তোমরা যেভাবে পারো বিয়ে দাও, আমি কেন টাকা দিব,
আর তোমার মেয়ে তো খুব রূপসী, তোমার মেয়ের রূপসী, এত রূপসী মেয়ের বিয়ে দিতে টাকা কেন লাগতেছে? মানে বাজে বাজে খারাপ খারাপ কথা বলতেছে। আমার আব্বু বলতেছে, দেখ এরকম করিস না, তুই 1 টাকা দিলে এখন লাখ টাকার উপকার হবে, তোর আমি টাকাগুলো ফিরাই দিব, দরকার তুই এখন এই বিপদের সময় একটু দেখ না। আজকে তোর মেয়ে হইতো কি হইতো? বলতেছে আমার তো মেয়ে না, আমার মেয়ে হইতো কি হইতো? মেয়েটা তো আমার না, মেয়েটা আপনার, আপনি যেভাবে পারেন সেভাবে বিয়ে দেন। আর মেয়ে তো রূপসী, রূপসী মেয়েদেরকে বিয়ে দিতে কি টাকা লাগে নাকি? এখানে কি ফালতুমি করতেছেন নাকি বলে কল কেটে দেয়। তখন এই কথা শুনে আমার আব্বু কান্না করে, চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে, আমার আম্মু টপ টপ করে পানি পড়তে থাকে। তখন আমার আব্বু আবার কল দেয় আমার দাদিকে, যে মা দেখেন কিছু টাকা পারলে দেন, এরকম এরকম এখন তো সমস্যায় পড়ে গেছে। আমার দাদি বলতেছে, তুই এখানে কেন কল দিছস? তোর এখানে কে আছে? এখানে তো তোর কেউ নাই। এসব উল্টাপাল্টা কথা বলতে থাকে। এর আগে একবার দাদি আমাদের বাসায় আসে, আসার পর ওনার মোবাইলে বিকাশে আমার কাকা টাকা পাঠায় 2,000 টাকা। তো টাকা পাঠানোর পর দাদি আমাকে বলে যে যা টাকাটা তুলে নিয়ে আয় বিকাশ থেকে। আমি তুলে নিয়ে গেছি, এখন বিকাশে 40 টাকা খরচ কাটছে। তো ওনাকে আমি 1,860 টাকা ফেরত দিছি। এখন উনি বলতেছে আমি নাকি 40 টাকা খেয়ে নিছি। এখন উনি এটা নিয়ে কান্নাকাটি তোলফাড় করতেছে। এরপর আমার মেজো কাকাকে কল দিয়ে বলতেছে মেয়ে চোর, আমার 40 টাকা খাই ফেলছে হ্যান ত্যান। তখন আমার শুনে খুব রাগ হয়। তখন আমি আমার মোবাইলটা টান দিয়ে আমার কাকাকে বলি, আপনি যে বিকাশে টাকা পাঠাইছেন খরচ দিছেন? বলতেছে না। আমি বলছি, তাহলে খরচটা কোত্থেকে কাটছে? খরচটা তো এখান থেকে কাটছে। এটার জন্য দাদি আমার চোর চোর এইটা সেটা রাখতেছে, আমার আম্মু উল্টাপাল্টা কথা বলতেছে, এগুলো তো ঠিক না বলে যখন আমি চিল্লা ফাল্লা করি, তখন আমার দাদি কি করে, যায় তাড়াতাড়ি করে নামাজের নামাজ নেয়, নিয়ে ওখানে বসে বসে নামাজে বসে আমাকে অভিশাপ দেয়, তোর কোনোদিন বিয়ে হবে না, আল্লাহ যাতে তোকে বেড়ার মুখ না দেখায়, তোর যাতে কোনোদিন বিয়ে না হয়। তো মানে বৃষ্টি বৃষ্টি অভিশাপ দিতে থাকে, নামাজে বসে সেজদায় পড়ে জোরে জোরে কান্না করে। শুধু কি 40 টাকার জন্য কি আমি চোর হয়ে গেছি? আমি নাকি এটা খেয়ে ফেলছি টাকাটা। ওই দিন যা আমাদের এলাকার আশেপাশের মানুষরাও শুনছে, আমার দাদি চিল্লাচ্ছে যে জানালার পাশে কয়েকটা মহিলা দাঁড়াই ছিল, ওরাও শুনছে। পরবর্তীতে এসে আমার আম্মুকে বলতেছে এটা কে হয়? বলতেছে এটা ওর দাদি হয়। বলতেছে তাইলে কোনো দাদি কি কোনো নাতিকে এরকম অভিশাপ দিতে পারে যায় নামাজে বসে? কোনো দাদি তো কোনো নাতির এরকম অভিশাপ দিতে পারে যে তোর কোনোদিন বেড়ার মুখ দেখাবে না, তোর কোনোদিন বিয়ে হবে না, তুই সংসার করতে পারবি না, এন তেন, এগুলো তো কোনো দাদি কোনো নাতিকে বলতে পারে না। তখন আমার আম্মু কিছু বলে না, শুধু কান্না করে। তখন আমার আম্মু, আমি যখন কান্না করি, আম্মু আমাকে বলে দেখ সময় হইলে আল্লাহ বিচার করবে, কোনো কিছু চিন্তা করিস না। তো এরপর তাও চুপ ছিলাম, ফ্যামিলির ভয়ে কিছু বলি নাই। দাদিকে কল দিয়ে দাদি উল্টাপাল্টা কথা বলে, এখন টাকার বন্দোবস্ত নাই, কিন্তু বলে না আল্লাহর রহমত বরকতে সবকিছু হয়। এই আমার বিয়েটার সময় আমার দাদির বাড়ি থেকে আমার চাচারা বিদেশে আছে, এত ব্যাংক ব্যালেন্স জায়গা জমি, কেউ 10 টাকা দিয়ে আমাদেরকে হেল্প করে নাই। আমার আব্বু এই যে এইজন থেকে সুদে নিয়ে ওইজন থেকে নিয়ে এইভাবে সেভাবে করে আমার বিয়ের টাকাটা জোগাড় করে আর ছোটখাটো একটা অনুষ্ঠান করে আমাকে তুলে দেয়। এখন তুলে দেওয়ার দিন আমি, আমার বিয়ের 2 দিন আগে আবার আমার ননদ আমাকে কল করে বলে আপনি কি পার্লারে সাজবেন? আমি বলতেছি হ্যাঁ, বিয়েতে তো মানুষ পার্লারে, যেহেতু বিয়ে একটা আশা ভরসা থাকে, পার্লারে সাজবো। বলতেছে না তুমি পার্লারে সাজতে পারবা না। আমি বলতেছি কেন? বলতেছে না তুমি পার্লারে সাজতে পারবা না, আমরা তোমাকে কোনো গয়না গাটি কোনো কাপড় চোপড় দিতে পারবো না, তুমি তোমার আম্মু থেকে একটা শাড়ি পরিও, একটু ফেয়ার এন্ড লাভলি, একটু লিপস্টিক দিও, সাজতে টাজতে হবে না, এগুলা বললো আমাকে। তো বলার পর আমি বললাম এটা কেমন কথা? এটা কি মানে বিয়ের দিন? না, বিয়ের 2 দিন আগে। 2 দিন আগে যখন কথা হচ্ছিল তখন উনি হ্যাঁ, বলেছেন? ওইটা আমার হাজবেন্ড, আমার ননদ আমাকে কল করে বলে। আপনার ননদ বলেছিল? ওকে, জি। ঠিক আছে। তখন আমি ওকে বলি তাহলে তোমাদের বিয়ের ছবিও তো আমি দেখছি, তাহলে তোমরা কেন তোমাদের বিয়েতে সাজগুজ করছিলা? যে আমি করতে পারবো না। তো ঠিক আছে, তোমাদেরকে করতে হবে না, আমারটা আমি করে নিব। তখন আমি আমার যে জব করতাম কিছু টাকা ছিল আমার কাছে, তখন আমি ওইটা থেকে আমি আমার বিয়ের সাজগোজ এটা আমি করি, কারণ মেয়েদের যে একটা আশা ভরসা সবারই থাকতে পারে। আর তার আগে আমি আবার একটা ফোন কিনি, 20,000 টাকা দিয়ে একটা মোবাইল ফোন কিনি আমি নিজের টাকা দিয়ে।
তো ওই ফোনটা আমার কাছে আছে এবং আমার বিয়ে হয়। এবং বিয়ের দিন এসে আমার শাশুড়ি প্রচুর তোলফাল চিল্লাফাল্লা করে, বাড়ি ভরা মানুষের সামনে, মেহমানের সামনে অপমান করে যে ওদের নাকি একটা নিয়ম আছে যে ছেলের মাকে নাকি বিয়ের দিন বরণ করতে হয়। ছেলেকে না, এতদিন সবাই জানছে কি জামাইকে বরণ করে নিতে হয়, কিন্তু ওদের নিয়ম নাকি ছেলের মাকে বরণ করে নিতে হয়। এবং ওরা বরণ করে কিভাবে, একটা নতুন বিছানার চাদর রাস্তায় বিছাই দিতে হবে, ওটাতে কিছু চাউল দিতে হবে, পেঁয়াজ রসুন হ্যান ত্যান এগুলা দিতে হবে, ওগুলোর উপরে হেঁটে হেঁটে ছেলের মা বাড়ি মানে বউয়ের বাড়িতে ঢুকবে এবং যাওয়ার সময় ওটা পোটলা বেঁধে সাথে করে নিয়ে যাবে। এটা নাকি ওদের নিয়ম। এখন আমার ফ্যামিলি এটা করে নাই বিধায় উনি মানে বিয়ে করাবে না, এন তেন এটা করতেছে ওইটা করতেছে, বিভিন্ন ইয়া করতেছে বাড়ি ভরা মেহমানের সামনে। তখন ওনার এসব আচরণ দেখে বাড়িতে যারা মেহমান ছিল তারা বলতেছে এটা কি হয় মেয়ের, বলতেছে এটা মেয়ের শাশুড়ি হয়। বলতেছে যেই শাশুড়ি বিয়ের দিন এরকম আচরণ করতেছে এতগুলা মেহমানের সামনে, মনে হয় না মেয়ে এই ঘরে গেলে সুখ পাবে। এই কথাটা আমার সবাই যারা যারা দেখছে এই কাহিনীটা সবাই বলতেছে যে মেয়ের মনে হয় কপাল খারাপ, মেয়ের জীবন শেষ, মেয়ে মনে হয় সুখ পাবে না, কারণ উনি প্রথম দিনই যেসব আচরণ করতেছে এগুলো কোনো ভালো মানুষ করে না। তো এরপর বিয়েটা হওয়ার পর বিকাল রাতে আমাকে নিয়ে ওরা রওনা হয়। হওয়ার পর আমাদের বাসা থেকে চিড়া মুড়ি জিনিসপত্র হাঁড়ি পাতিল এরপর যা যা দরকার ওগুলো দিয়ে দেয় সাথে করে। দিয়ে দেওয়ার পর আমার ছোট ভাইকে, আমার খালাতো ভাইকে আমার সাথে করে দিয়ে দেয়। এটা হচ্ছে বউয়ের সাথে দুজন যায়, এটা নিয়ম, দিয়ে দেয়। এখন আমাকে নিয়ে ওরা গিয়ে দেখি ওরা কোনো বাসর ঘর সাজায় নাই, ওদের রুমটা প্রচুর নোংরা, এখানে একটা জামা ওখানে একটা জামা, ময়লা, চাদর উল্টানো, মানে প্রচুর বৃষ্টি হয়ে আছে, রুমটা প্রচুর নোংরা হয়ে আছে। তা আমি দেখে একটু অবাক হয়েছি, তো আমাকে বলতেছে বসো এখানে। বসানোর পর ওরা কি করলো, বলছে তুমি এগুলা তোমার মেকআপ টেকআপ এগুলো সব ধুয়ে ফেলো। আমি বললাম কেন, বলতেছে এখন তোমাকে মানুষ দেখতে আসবে। তো নতুন বউকে সবাই দেখতে আসে, বউটা কিভাবে সাজছে কিভাবে কি বউটা কেমনটা দেখার জন্য ওরা আমাকে বলতেছে মেকআপ টেকআপ সব খুলে ফেললো এগুলা। ওরা আমাকে এসে আমার শাড়িটা খুলে আমাকে অন্য একটা শাড়ি পরাই দেয়, এরপর আমাকে মেকআপ টেকআপ সবকিছু ধুয়ে দেয় ওরা, দিয়ে একদম নর্মাল সিম্পল করে দেয় আমাকে। তো আমি এভাবে বসে আছি, এতটুকুর মধ্যে মানে শুনতেছি মানে আমার হাজবেন্ডকে বলতেছে কি যে তুই তোর বোনের বাসায় চলে যা, তোর বউ আমাদের সাথে থাকবে, যা তুই তোর বোনের বাসায় চলে যা। তো এটা শোনার পর আমার মানে আমার খালাতো বোন আবার পরে ক্লাস 8-এও আমাকে এসে বলতেছে আপু ইয়া ভাইয়াকে তো চলে যাইতে বলতেছে, এটা আবার কোন ধরনের কথা। ওই প্রথম দিন ভাইয়াকে বলতেছে ওখানে চলে যাইতে, তুমি নাকি ওদের সাথে থাকবে, এটা আবার কি, এটা তো কেমন দেখায় না। আমি বলতেছি চুপ করে বসে থাকো, ছোটর মতো থাকো, বড়দের মাঝখানে কথা বলিও না। তো আমার ছোট ভাই আর আমার খালাতো ভাই সামনের রুমে বসে আছে, আমার খালাতো বোন, আমি ভিতরের রুমে বসে আছি। আর ওখানে যখন বসে আছি একটু পর আমার খালাতো বোন এসে বলতেছে যে তোমার শাশুড়ি তো সামনের রুমে সব ভাঙচুর করতেছে। আমি বলতেছি কি ভাঙচুর করতেছে, বলতেছে এই যে জগটা ভাঙি ফেলছে, পানির জগটা ভেঙে ফেলছে, মুড়িগুলা মাটিতে ফেলে দিচ্ছে, বালতি ভেঙে ফেলছে। আমি বলতেছি কেন, বলতেছে জানি না, উনি শুধু চিল্লাফাল্লা করতেছে যে আর ফুতুর মানে ওরা চিটাঙ্গা ভাষায় কথা বলে আমার ছেলের জীবন মার্ডার করে ফেলছে। উনি বলতেছে আর ফুতুর জীবন মার্ডার করে দিই, আর ফুতুর জীবন মার্ডার করে দিই, এগুলা বলে কান্নাকাটি করতেছে বিয়ের প্রথম দিনই, যেদিন নিয়ে গেছে ওই দিনই। তো এরপর এটার তখন আমি চুপচাপ বসে আছি, মানে কি বলবো কি করবো কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না আমি। তো এরপর আমার হাজবেন্ড আসে, তো এসে বলতেছে আমি আমার বোনের বাসায় চলে যাবে। ওখানে বলতেছি কেন, বলতেছে মানে আমার আম্মু বলছে ওখানে চলে যেতে, তুমি আম্মুর সাথে থাকবা। তখন আমার মানে একটু রাগ হয় যে এটা কোন ধরনের আচরণ হচ্ছে, আমাদের বাসায় গিয়ে এইসব কাহিনী করলো, এখানেও করতেছে, এখন আবার এই কাহিনী। তখন আমি ওর সাথে একটু রাগ দেখে মেজাজ দেখে কথা বলি, বলার পর ওরা মাকে যাই বলে না আমি আমার বোনের বাসায় যাবো না, আমি এখানেই থাকবো। তখন এটা ও থাকে এখানে, ও আর বোনের বাসায় যায় না। তখন ওরা সে বিছানায় একটা নতুন চাদর বিছাই দেয়, এখানেই থাকে। এবং রাতের বেলা ভাত দেয় ওই যে ডাল দিয়ে আর ওই ভর্তা দিয়ে আমাকে ভাত দেয় রাতের বেলা খাওয়ার জন্য। তো ওগুলা খেয়ে মানে কোনো মতে রাতটা কাটাই আমি। বিয়ের আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে আমার কোনো খাওয়া দাওয়া না ঘুম সবকিছুই চলে গেছিল। তো
বিয়ের পরের দিন সকালে উঠে আমাকে, আমাদের এখানে দেখি যে সব সময় বিয়ে হইলে নতুন বউদেরকে প্রথম 2-3 মাস কোনো কাজকর্ম করতে দেয় না ভালো মতো, এবং বিয়ের পরের দিন দেখি এতগুলা থালা বাসন জমাই রাখছে আমার জন্য, এগুলা নাকি আমি ধুইতাম গিয়ে বিয়ের 3 দিন পরে। তো যাই হোক, ঘরের বউ, আমি তখন বুঝতাম না যে ওরা আমাকে ইউজ করতেছে টিস্যুর মতো। আমি ওরা যেটা বলতো সেটা করতাম, প্রচুর ভয় ভয় লাগতো, যেহেতু পারিবারিক ভাবে বিয়ে, এখন যদি কিছু হয় আমি তর্ক করি, আমার ফ্যামিলির দিকে আঙ্গুল উঠবে যে মেয়ের মা বাপ মেয়েকে শিক্ষা দেয়নি, এই করেনি সে করেনি, এসব আঙ্গুলগুলো উঠবে। তা যেটা বলতো সেটাই করতাম। তো আমাদের ওখানে নিয়ম হচ্ছে বিয়ের 2 দিন পরে মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিতে আসে, একটা আড়াইল্লা বলে ওইটারে, 2.5 দিনের একটা নিয়ম আছে ওইটা করতে। তো আমাকে নিতে আসছে আমার আব্বু, আমার নানা ভাই আমাকে নিতে গেছে ওখানে। এখন ওরা মেয়ে দিবে না, মানে আমাকে ওরা দিবে না, বলতেছে আপনারা 1 বছর পরে আসেন, আমরা মেয়ে দিব না এখন। তা আমার আব্বু বলতেছে এটা কেমন কথা, আমাদের তো নিয়ম হচ্ছে আড়াইল্লাতে দেয়। বলতেছে না, আমাদের নিয়ম হচ্ছে 1 বছর পরে মেয়ে দিব, এর আগে আমাদের বাসায় আপনারা আসবেন না আর। তখন আমার আব্বু, মানে যেহেতু মেয়ে বিয়ে দিছে, সব মা বাবা মেয়ে বিয়ে দেওয়া মানে কলিজার একটা টুকরা ছিঁড়ে দিয়ে দেওয়া কাউকে। তো আমার আব্বু ওখানে বসে চোখ থেকে ওদের সামনেই টপ টপ করে আমার আব্বু চোখ থেকে পানি পড়ে, আমার আব্বু কিছু বলে না। তো আমাকে আব্বু ডাকে, বলতে তুই কি যাবি? আমি চুপ করে আছি, কিছু বলতেছি না। এখন দেখতেছি ওরা আমার আব্বু আর আমার নানাকে অপমান করতেছে, মানে মেয়ে দিবে না, আর উল্টাপাল্টা টেরা টেরা কথা বলতেছে। আমার আব্বুর চেহারার দিকে তাকাই, দেখলাম আমার আব্বুর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। মানে আব্বুকে কি বলছে না বলছে আমি অতটা শুনি নাই, তবে আব্বু মুখের দিকে তাকাই দেখে আমার আব্বু অসহায়, মানে একটা কুকুর যেমন লোলো দৃষ্টি তাকাই থাকে, আমার আব্বু কুকুরের মতো চেহারা করে। আমার আব্বুর চোখ থেকে মানে টপ টপ পানি পড়তেছে, চেহারাটা একদম অবশ করে রাখছে আমার আব্বু। তো ওইটা দেখে আমি ভিতরে যাই, কান্না শুরু করি, এবং আমার হাজবেন্ড বলে যে তোমার যাওয়া লাগবে না। তখন আমি ওকে একটা ধমকি দিই, আমার হাজবেন্ডকে ভিতরে রাগে জিদ একটা ধমকি দেই। ধমকি দেওয়ার পর ও যাই, এরপরও কি মনে করছে জানি না, আমাকে বলতেছে রেডি হও যাবো। তখন আমি আবার আব্বু চলে যাচ্ছিল ঘর থেকে বের হই, তখন আমি বলছি আব্বু দাঁড়ান আমরা যাবো সাথে। তখন আমার আব্বু একটা হাসি দেয়, দেওয়ার পর আমাকে আর আমার হাজবেন্ডকে নিয়ে আসে। আসার পর আমার দেওরকে আমার ছোট দেওরকে আমার সাথে দিয়ে দেয়, ও ক্লাস 10-এ পড়ে, ওকে সহ আমার সাথে দিয়ে দেয়, জামাইয়ের সাথে দিয়ে দেয়। তো আমরা বাসায় আসছি, এখন ওরা যে আমাকে একদিনও থাকতে দিবে না সেটা আমি জানি না। মাত্র বাসায় ঢুকছি, মানে ঢুকে আমরা শুধু ভাতটা খেয়ে বসছি, হাত মুখ ধুয়ে আমাদের বাসায়। এর মধ্যে আমার শাশুড়ি কল দিছে, আমার মরণের অবস্থা, আমি মরে যাইতিস, তোরা তাড়াতাড়ি চলে আয়, তোরা তাড়াতাড়ি চলে আয়, আমার অবস্থা খুব খারাপ, মেডিকেলে যাওয়া লাগবে, আমার বাসায় কেউ নেই, আমি একলা বাসায়। মানে এটা একটা প্ল্যান খাটাচ্ছে, মানে আমাদের বাসা আমাকে থাকতে দিবে না ওরা। তখন সাথে সাথে আবার বোরকা পরে আবার সাথে সাথে গাড়িতে উঠি, মানে ওই রাতটা আর আমার বাসায় থাকতে পারলাম না, সাথে সাথে গাড়িতে উঠি। উঠার পর সন্ধ্যার দিকে গাড়িতে উঠি, যাই পৌঁছাই। এখন মেইন রাস্তার সাথে বাসা, তো এখন গাড়ি থেকে মানে রাস্তা থেকে বাসা, আমার শাশুড়ির বাসাটা দেখা যায়। তো আমি যখন ওই যে গাড়ি থেকে নামি, আমার হাজবেন্ড গাড়ি ভাড়া দিচ্ছে, এতটুকুর মধ্যে আমি দেখি আমার শাশুড়ি জানালার পাশে বসে আছে, লাইট নিভাই জানালার পাশে বসে আছে, তাকাই দেখলাম তো বসে আছে। তখন আমি আমার হাজবেন্ড ভাড়াটা দিয়ে ভিতরে গেলাম, গিয়ে মাত্র দেখি উনি মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে, আমার জান যাচ্ছে গা, প্রাণ যাচ্ছে গা। তখন আমি খুব বড় একটা ঝটকা খাই যে উনি এখন জানালার পাশে বসেছিল, তাহলে এতটুকুর মধ্যে আমরা ভাড়াটা দিয়ে আস্তে আস্তে উনি এখানে মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করছে, ওনার শরীর যাচ্ছে গা, পা যাচ্ছে গা, হাত যাচ্ছে গা, এরকম মাটিতে গড়াগড়ি করে হাই কি কান্না। তখন মানে বোরকার পর অবস্থা, আমার হাজবেন্ড যে আবার গাড়ি নিয়ে আসে, এসে ওনাকে নিয়ে আমরা মেডিকেলে যাই। মেডিকেলে গেছি, আর ভালো সুস্থ হাঁটতেছে চলতেছে, ওরা ওনাকে টেস্ট করাইছে, কি কতগুলো পরীক্ষা আবল তাবল করাইছে, করাই পড়নি, এবার সুস্থ, এবার হাঁটতেছে। উনি এত যাওয়ার সময় আমাকে ধরে ধরে আমার বুকের উপর মাথা দিয়ে দিচ্ছে, এই করতেছে, কান্নাকাটি করতেছে। কিন্তু যখন মেডিকেলে গেছে, এবার আমাদের দুজনকে ফেলে উনি আগে আগে দৌড়াচ্ছে, মানে ওনার হাঁটার স্পিড আমাদের থেকেও বেড়ে গেছে, আমার হাজবেন্ডের থেকে ওনার হাঁটার স্পিড বেড়ে গেছে। তো এতটুকুর মধ্যে শেষ। এরপর আমাদের ওই বাসায় আসি, এরপর সব থালা বাসন ধুই, কাজকর্ম করি টুকটাক। কিন্তু এখানে একটা মূলত কথা, ওরা আমাকে কোনো থ্রি পিস, কোনো শাড়ি কিছুই দেয় নাই।
যখন আমাদের বাসা থেকে ওদেরকে জোর দেওয়া হয়, আমাকে একটা গায়ে হলুদের শাড়ি দেয়, টিস্যুর শাড়ি, যেটা টান দিলেই ছিঁড়ে যাবে এমন এমন অবস্থা। এবং আমাকে একজোড়া জুতা দেয় ফুটপাতের, এবং ওইটা যেদিন পরছি পরার সাথে সাথে ওইটা ছিঁড়ে গেছে। পরবর্তীতে আমি আমার আগের জুতাগুলো পরে আমি বিয়ে করছিলাম। আর একটা বিয়ের শাড়ি দেয়, এই শুধু একজোড়া জুতা, একটা গায়ে হলুদের শাড়ি, একটা বিয়ের শাড়ি দেয়, আর কিছু দেয় না। তখন আমি যখন আরেল্লাতে গেছিলাম, তখন আবার আমার বাসায় যে পুরাতন জামা কাপড়গুলো ছিল ওগুলা নিয়ে আসছিলাম, এবং ওগুলো আমি পরা শুরু করি। এবং ওরা এখন ওগুলো পরি দেখে ওদেরও সমস্যা যে বউ শাড়ি পরে থাকবে, শাড়ি পরে থাকবে, বউ থ্রি পিস কেন পরবে। তো ঠিক আছে, বউ শাড়ি পরবে, বউ শাড়িটা কোথায়? যখন আমি প্রশ্ন করলাম, আমাকে বলতে তোর গায়ে হলুদের শাড়ি কই, তোর গায়ে হলুদের শাড়িটা তুই পরতে পারস না? আমি বলতেছি টিস্যু শাড়ি পরে কি সারাদিন থাকা যাবে, গায়ে কাজকর্ম করা যাবে? বলতেছে তো বিয়ের শাড়িটা কি হয়েছে। মানে ওদের কথা হচ্ছে আমি আমার বিয়ের বেনারসিটা পরে থাকবো, বেনারসি পরে আমি থালা বাসন ধোবো, কাজকর্ম করব, এরপর থালা বাসন ধুয়ে সবকিছু করব বিয়ের বেনারসি পরে। তখন আমি বললাম কোথায় দেখছেন যে বিয়ের শাড়ি, গায়ে হলুদের শাড়ি পরে মানুষ দিন কাটায়? তা আপনারা আমাকে কি একটা সুতির শাড়িও দিতে পারেন নাই? তাইলে তো আমি আর থ্রি পিস পরতে হইতো না। তখন কি করতাম, ওই গায়ে হলুদের শাড়িটা দিছে আর একটা টিস্যুর শাড়ি দিছে। ওই তখন আমি সারাদিন হইলে ওই শাড়িটা পরে আমি সব কাজকর্ম করতাম। রাত হইলে আমি শাড়িটা খুলে শুধু পেটিকোট আর ব্লাউজটা পরে ঘুমাইতাম। আমার কোনো জামা কাপড় ছিল না, কোনো শাড়ি ছিল না। এই দুইটা শাড়ি ছিল, এই দুইটা শাড়ি আমি সারাদিন কাজকর্ম করতাম, করে রাতের বেলা আমি পেটিকোট আর ব্লাউজ পরে ঘুমাইতাম। এরকম করে দিনগুলো কাটাইছি প্রায় 3টা মাস। এর মধ্যে মানে টুকটাক শাশুড়ি মানে দেখতাম হাজবেন্ডের কাছে কল দিয়ে এটা হইছে সেটা হইছে, মানে প্যাচ লাগাইতে থাকে। লাগাইলে আমার হাজবেন্ড আমাকে মেসেজ দিয়ে খারাপ খারাপ কথা বলে। এটা বিয়ের 1 সপ্তাহ পর থেকে এই কাহিনীটা শুরু হয়। আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে উল্টাপাল্টা অনেক বিশ্রী বিশ্রী কথা বলে, গালাগাল করে, ওর মা এটা বলছে সেটা বলছে। তো আমি বুঝতাম না যে আমি প্রথম মাত্র আসছি, আমি এসে এখানে কি এমন করে ফেললাম যে আমার নামে প্রতিনিয়ত বিচার। আমি একটা কিছু খাইলে, আমি যদি ভাত একবারের বেশি 2বার নেই, ওইটা আমার হাজবেন্ডের কাছে বিচার দেওয়া শুরু করে ভাত খাইতে গেলে। এবং আমি ওখানে আতপ চাউলের ভাত খাইতে পারতাম না, আতপ চাউলের ভাত তো আমি খাইতে পারতাম না, আমরা সিদ্ধ চাউলের ভাত খেয়ে বড় হয়েছি। তো খাইতে পারতাম না যে ওইটা আমি কিছু বলতাম না। তো আমার হাজবেন্ডকে একদিন আমি বলছি যে আমি তো আপনাদের ঘরে ভাতগুলা খাইতে পারি না, আমাকে মানে আমার জন্য কিছু কেক বিস্কুট আনি রাখেন, তাহলে আমি এগুলা খাইতে পারবো। কারণ আপনার আম্মুকে তো বললে আপনার আম্মু আনি দেয় না আমাকে, আর আমাকে গালাগাল করে, উল্টাপাল্টা কথা বলে। তো ও আমাকে বলতেছে তুমি কি আমার খরচ বাড়াবা, এসব ফালতু অভ্যাসগুলা বাদ দাও, শুধু ভাত খাবা যে, আর কি তোমার তোমার জন্য আমি তো টাকার গাছ লাগাই নাই, এসব ফালতু অভ্যাস বাদ দাও, খিদার অভ্যাসটা পাল্টাই ফেলো। মানুষ খিদার জন্য খুন খারাপি সবকিছু করে, আর সে আমাকে বলতেছে তুমি খিদার অভ্যাসটা পাল্টাই ফেলো, তুমি আমার খরচ বাড়াইতেছো, আমাকে উল্টা পাল্টা কথা বলে। তো ওই দিন খুব কান্না করি রাতের বেলা। তখন আমার আম্মু করলে আম্মু তুমি যদি আরেকবার আসো, আসার সময় আমার জন্য কেক বিস্কুট এগুলা নিয়ে আসিও। তখন আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। তা আম্মুকে এতটা কিছু বুঝতে দেই না, আমাকে দিয়ে অনেক ঘরের সারাদিন আমাকে দিয়ে কাজ করায়। যদি একটু শুইতে গেছি, একটু আমাকে বসতে দেখছে, এই আমার সাথে তোলফাল ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আবার আমার হাজবেন্ড থাকতো যে ফটিকছড়ি, ওখানে জব করতো, ওখানে থাকতো আমি ওখানে আনোয়ারাতে থাকতাম বাড়িতে, শ্বশুর বাড়িতে। আর আমার হাজবেন্ড প্রতি সপ্তাহে যাইতো, প্রতি বৃহস্পতিবারে সে যাইতো। তো আমি তো ওখানেই থাকতাম একা একা, কাজকর্ম করতাম। এখন আমার হাজবেন্ডও তো দেখতো না যে কে সত্যি বলতেছে কে মিথ্যা বলতেছে। তাকে তাকে যেভাবে বোঝানো হইতো সে আমার সাথে সেভাবে বিহেভ করতো, বাজে বিহেভ করতো খুব। আমার কোনো কথাই সে বিশ্বাস করতে চাইতো না। তখন আমি একদিন আমার আম্মুকে এগুলো বলি যে আম্মু এরকম এরকম, এখন আমার কথা কোনো বিশ্বাস করতে। আম্মু বলছে ঠিক আছে তুই ওকে কিছু বলিস না, পরবর্তী থেকে তোর তো মোবাইল আছে, তুই এক কাজ করবি, তোরে কিছু বললে কিছু করলে ওগুলা রেকর্ড করবি, রেকর্ড করে ওকে শোনাবি, তাইলেও বুঝবে যে না তোর কোনো দোষ নাই। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি ওখানে সকাল 6টা বাজে উঠে রুটি বানাইতাম, একটা দুইটা না, 40-50টা বানাইতে হইতো রুটি। সকালে উঠে রুটি বানাইতাম, এরপর সবার জন্য, এরপর রুটি বানানোর পর একটু ঘুমাইতাম, ঘুমাই আবার 9টা-10টার দিকে উঠতাম, উঠে ওদের জন্য আবার হালকা নাস্তা রেডি করতাম। করার পর
আবার কতক্ষণ এবার ঘরের কাজকর্ম শেষ করে 12টার দিকে রান্না বসাইতাম। বসানোর পর আবার খাওয়া দাওয়া শেষ করতে করতে 2টা 2:30 বেজে যাইতো। তো এবার একটু শুইতাম, শুইলে আবার উঠে 4টা 5টার দিকে আবার বিকালের নাস্তা রেডি করতে হইতো। এরপর আবার সন্ধ্যা 6টা 7টার দিকে রাতের খাবার রেডি করতে হইতো। তো এর মধ্যে যদি আমি একটু রেস্ট করতাম, একটু বসতে দেখতো, চিল্লাফাল্লা করতো। আর আমি যদি আমার ফ্যামিলির সাথে, আমার আব্বু আম্মুর সাথে একটু কথা বলতাম, ওদেরকে কল দিতাম, ওরা দেখতো আমার ফ্যামিলি থেকে আমাকে কল দিছে, ওরা মানে আমার সাথে বাজে ব্যবহার করতো, শোনায় শোনায় খারাপ খারাপ কথা বলতো এবং বলতো আমার ফ্যামিলি নাকি আমার বুদ্ধি দেয়, কুবুদ্ধি দেয়, এইসব কথা বলতো। আমার ফ্যামিলি নাকি লোভী, এন তেন এইসব বলতো, মানে আমাকে এইসব উল্টাপাল্টা কথা বলতো সবসময়। তখন আমি আমার আম্মুকে বললাম, ঠিক আছে তুমি আমাকে আর কল টল দিও না। আমি কি করলাম, আমার আব্বু আম্মুকে ব্লক করে দিই। আমি যে এগুলো ভাল লাগে না, আমাকে প্রতিদিন এগুলো বলা আমার ভাল লাগে না। আমি আমার আব্বু আম্মুকে ব্লক করে দিচ্ছি একদম, যে না তোমরা কেউ আমাকে কল দিবে না। আমার ফ্যামিলির সবার নাম্বার ব্লক করে দিই আগে। তো এরপরও ভাল লাগে না। হঠাৎ করে এরপর আমি কি করি, যেহেতু ওরা দেখলে চিল্লায়, তখন আমি কি করতাম, ওই রাতে যখন ঘুমাইতাম, রাতে 2টা 2:30টার দিকে আমার আম্মুকে আমি কল দিতাম। মন মানতো না, আমাকে এগুলো করতো, মন মানতো না। আম্মুকে বলতো, আম্মু আমার ভালো লাগতেছে না, আমাকে নিয়ে যাও। ওরা আমাকে দিবে না। এখন আমি একদিন আমার শ্বশুরকে বলছি যে আব্বু আমাকে দিয়ে আসেন না আমাদের বাসায়, আমি 2 দিন থাকি, চলে আর প্রচুর খারাপ ব্যবহার করে আমাকে, আমাকে দিবে না, এন তেন, ওরা আমাকে দিতে পারবে না। এরপর আমার চুল তো লম্বা ছিল, আমার চুল তখন অনেক লম্বা ছিল, তো চুলের তো যত্ন নিতেই হইতো। তো চুলে শ্যাম্পু আমার লাগতো 4-5টা, আবার তেল লাগতো। আমি এই তেল দিতে গেলে আমার 1 বোতল তো একসাথে লাগতো। তো এখন আমি আমার শ্বশুর বলে, তোমার কি লাগবে না লাগবে আমাকে বলিও, আমাকে বলতো। আগে আমাকে অনেক আদর দেখাইতো, যে তোমার কি লাগবে না বললে আমাকে বলবা, এন তেন এগুলো বলতো। তখন আমি একদিন আমার শাশুড়িকে বলি, আর যে আম্মু, আমার কোনো শ্যাম্পু, কোনো তেল, ওরা কোনো ক্রিমটা পর্যন্ত আমাকে দেয় নাই। আমার চুলগুলো একদম লাসা লাসা দুর্গন্ধ হয়ে গেছে সাবান দিয়ে ধুইতে ধুইতে। এখন আমি একদিন আমার শাশুড়িকে বলি যে আম্মু আমাকে একটা শ্যাম্পু এনে দেন, একটা হইলো এনে দেন না শ্যাম্পু আমাকে। এই কথা বলছে আর উনি আমাকে দুনিয়ার গালাগালি চিল্লাফাল্লা করতেছে। এখন আমার শ্বশুর বিকালে বাসায় আসছে আর আমার শ্বশুরকে বিচার দিছে যে এই মেয়ে আমার কাছে শ্যাম্পু চাইছে। তখন আমার শ্বশুর আমাকে সামনের রুমে ডেকে নিয়ে বলে, এই তুই কি জমিদারের মেয়ে? তুই আমাদের বাসায় এসে শ্যাম্পু ব্যবহার করার কথা বলস? তোর বাপে কোন জমিদারি আছে যে তুই শ্যাম্পুর কথা বলস আমার ঘরে এসে? তখন আমি আবার ওনারে জবাব দিলাম, তাহলে আপনি কোন জমিদার যে আপনার মেয়েরা শ্যাম্পু ব্যবহার করে, কন্ডিশনারও ব্যবহার করে, আর আমি ব্যবহার করতে পারবো না? এই কথা বলছি। বলার পর উনি আমাকে ওই যে রুটি বানায়, উনি রান্নাঘর থেকে যে রুটি বানানোর বেলন নিয়ে আসছে আমাকে মারার জন্য আসছে। আর তখন আমার শাশুড়ি আর আমার পাশের বাসায় একটা মহিলা এসে আমার শ্বশুরকে আটকাইছে। আটকানোর পর আমার আবার প্রচুর রাগ হয়েছে। তখন ওরা আমার শ্বশুর একদিন আমার জন্য একটা চিরুনি আনছিল। আমি কি করছি, চিরুনিটা নিয়ে ওনার সামনে, ওনার পায়ের সামনে আমি মেলা মারছি, যে আপনার চিরুনি আপনি নিয়ে যান, আমার লাগবে না। আমার বাপে যেদিন আমার চিরুনি কিনে দিয়ে যাবে সেদিন আমি ব্যবহার করবো। প্রচুর রাগ হয়েছিল ওই দিন। তো এরপর ওরা কল দিয়ে আমার আম্মুকে বিচার দেয় যে শ্বশুরের মুখে মুখে তর্ক করছে, শ্বশুর আদর করে একটা চিরুনি দিছে, ওই চিরুনিটা ও ফেলে দিছে, ও শ্বশুরের পায়ের সামনে শ্বশুরের নাকে মুখে ছুঁড়ে মারছে। আম্মুকে বিচার, তখন আম্মু কল দিয়ে আমাকে গালাগালি করে প্রচুর। আমি বললাম আমার কোনো উপায় ছিল না, আমাকে প্রচুর খারাপ ব্যবহার করতেছে ওরা। একটা শ্যাম্পুর জন্য আমার বলতেছে আমি, আমার বাপে কোন জমিদারি আছে যে আমি শ্যাম্পুর কথা বলতেছি। এরপর আমি কিছু খাইতে বলতে পারতাম না, কিছু পড়তে বলতে পারতাম না, আর ফ্যামিলির সাথে কথা বলতে পারতাম না, এই কাহিনী করতো। এরপর আমার হাজবেন্ডে আমাকে সেটা বলতো। আমার শাশুড়ি বলতেছে, শোনো, তোমার কিছু লাগলে তোমার শ্বশুরকে বলবা, তোমার কোনো অসুখ হইলে তুমি আমাকে বলবা, কিন্তু আমার ছেলের কাছে তুমি কোনোদিন কিছু চাইবা না, কিছু বলবা না। আমি বলতেছি কেন, এরকম কেন? বলতেছে, হ্যাঁ, আমার ছেলের কাছে কিছু চাইতে পারবা না, তুমি যা বলার আমাকে আর আমার হাজবেন্ডকে বলবা। আমার ছেলের সাথে কিছু ওর কাছে কিছু চাইবা না, কিছু খাইতে চাইবা না, পড়তে চাইবা না, অসুস্থ হইলে ওকে বলবা না, আর কোনো দিকে ঘুরতে যাওয়ার কথা, কোনো কিছুর কথা ওকে বলবা না। তখন আমি বলি যে তাহলে কি আমি ওকে শুধু রাত কাটানোর জন্য বিয়ে করছি, যে আমি শুধু রাত কাটাবো, আমি অসুস্থ হইলে বলতে পারবো না, আমি কিছু খাইতে হইলে বলতে পারবো, তাহলে আমি বিয়ে করছি কেন? আমি কি আপনাকে আর আমার শ্বশুরকে বিয়ে করছি যে সবকিছু আপনাদেরকে বলবো, যে আমার হাজবেন্ডকে কিছু বলতে পারবো না? এই কথা বলছে আর দুনিয়া কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করে আমার হাজবেন্ডকে বিচার দিছে, তোর বউ আমাকে এই কথা বলছে।
এখন আমার হাজবেন্ডও মানে আমাকে উল্টাপাল্টা কথা বলছে, তো চুপ করে আছি, কিছু বলতেছি না আর আমি। তো বলার পর আমাকে আমার হাজবেন্ড কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায় নাই, কোনো জায়গায় না। এবং আছে না অনেকে বইয়ের জন্য যে একটা ভালো একটা পাইছি ওইটা নিয়ে আসি, একটা 2 টাকার চকলেট হাতে করে নিয়ে এসে কোনোদিন বলে নাই যে এই চকলেটটা আজকে তোমার জন্য আনছি আমি। এরকম আমাকে কোনোদিন কিছু বলে নাই, বা আমার জন্য হাতে করে একটা 1 টাকার একটা জিনিসও আনে নাই আমার জন্য হাতে করে। অথচ সে মাসে পাইতো 20-30 হাজার টাকা বেতন পাইতো, কোনো সময় 40 হাজার টাকাও পাইতো, এবং সে নাকি আমার খরচ চালাইতে পারতো না। আমাকে একটা বোরকা কিনে দেওয়ার সামর্থ্য নাকি তার ছিল না। তা আমার আগের বোরকাটা আমি নিয়ে যাই এবং আমাকে বলে আমি নাকি পর্দা করতে পারি না, এন তেন এগুলো বলে। তখন আমি কি করি, এসে আমার বাসায় এসে আমার আম্মুকে বলে আমাকে হাত মোজা পা মোজা গুলো কিনে দাও। তা আমার আম্মু আমাকে 2 জোড়া হাত মোজা 2 জোড়া পা মোজা এবং আমার আগের বোরকাটা আগের হিজাবটা আমি নিয়ে আসি। নিয়ে আসার পর আমি এটা পরি আমি। এখন আমি হাত মোজা একদিন পরতে দেখছি, আমার শাশুড়ি এসে বলতেছে তুই হাত মোজা কেন পরছস, হাত মোজাগুলো এখন খুলে ছিঁড়ে ফেলে দে। আমি বলতেছি কেন? বলতেছে আমার মেয়েরা তো কোনোদিন হাত মোজা পরে নাই। আমি বলতেছি আজব, আপনার মেয়েরা হাত মোজা পরে নাই সেজন্য কি আমি হাত মোজা পরতে পারবো না? আমি কেন আমার হাত মোজা খুলে ছিঁড়ে ফেলে দিব? এটা কেমন ধরনের কথা বললেন? আপনারাই তো বলেন যে আমি পর্দা করতে পারি না, আমি নাকি পর্দা করি না, এন তেন। তো এখন পর্দা করতেছি আর আপনি এসে বলতেছেন আপনার মেয়েরা পর্দা করে নাই, আপনার মেয়েরা হাত মোজা পরে নাই, তার কারণে আমিও পর্দা করতে পারবো না, আমি হাত মোজা পরতে পারবো না, ছিঁড়ে ফেলে দিতে হবে। তাহলে পর্দার জন্য আবার ঘ্যান ঘ্যান করেন কেন? আপনি নিজেও তো পর্দা করেন না। এই কথা বলাতে উনি আমার সাথে রেগে গেছে, রেগে চিল্লাফাল্লা করতেছে, অভিশাপ দিতেছে, আর সব ওনার ছেলের জীবন নাকি মার্ডার করে দিছে, উনি বড় ভুল করে ফেলছে, এন তেন। কিছু হইলে নিজের বুকের মধ্যে উনি নিজে কিল দিত, দিয়ে চিল্লাফাল্লা করতো, দেয়ালের সাথে মাথা বাড়ি দিত, জায়নামাজে বসে আমার অভিশাপ দিত সেজদায় পড়ে পড়ে, যে আমি নাকি ওনার ছেলের জীবন শেষ করে দিছি, এন করছি তেন করছি, এগুলো বলতো। এবং আমার হাজবেন্ডের কাছে আমি কিছু চাইতে পারতাম না, চাইলে সে আমাকে উল্টাপাল্টা কথা বলতো। এবং আমার হাজবেন্ড যখন আসতো প্রতি বৃহস্পতিবার, আমি আমার হাজবেন্ডের সাথে রাতের বেলা বলতাম, বিভিন্ন কথা বলতাম, যে তোমার ফ্যামিলি আমাকে এরকম করছে এরকম করছে, আমার ওগুলো ভাল লাগে না, আমার আজকে এটা খাইতে ইচ্ছা করছে, আমাকে কালকে এটা, আরেকবার আসার সময় এটা নিয়ে আসিও, বা একদিন বলছি কি আমাকে একটু ঘুরতে নিয়ে যাইও, ভাল লাগে না। আমার পরের দিন সকালে উঠছি, আর এখন উনি আমার শাশুড়ি কি করতো, আমার হাজবেন্ড যখন আসতো উনি সারা রাত আমাদের ঘরের পাশের রুমটাতে বসে থাকতো লাইট জ্বালাই, আমরা কি বলি সেটা শোনার জন্য। এবং আমি গোপনে আমার হাজবেন্ডকে বলতাম যে আমার এটা খাইতে ইচ্ছা করতেছে, আনি দিও। ওর সাথে গোপনে আমার গালাগালি করতো। তো আমার গালাগালি করতে দেখলে আমার শাশুড়ি খুব খুশি হইতো। তো আমি আমার হাজবেন্ডকে একদিন বলছি আমাকে একটু ঘুরতে নিয়ে যাইয়েন, ভাল লাগে না বাসায়। উনি সকালে ভোরে উঠে আমার সাথে ঝগড়া করতেছে, তুই আমার ছেলেকে কেন বললি যে ঘুরতে নিয়ে যেতে? আমি বলছি, আপনি কিভাবে জানছেন? বলতেছে তুই আমার আগে কিভাবে জানছিস সেটা পরের কথা, তুই আমার ছেলেরে কেন বলবি যে তোর এটা খাইতে ইচ্ছা করতেছে ওইটা খাইতে ইচ্ছা করতেছে? তুই আমাকে বলবি, তুই আমার ছেলেকে আমি বলছি, আপনাকে বললে আপনি এনে দিছেন আমাকে কখনো? একটা শ্যাম্পুর জন্য কি আচরণ করছেন সেটা তো আমার খেয়াল আছে ভালো মতো। তাহলে আপনার কাছে তো আমি কোন মুখে বলবো যে আমার এটা খাইতে ইচ্ছা করতেছে? আপনি তো বরং দিবেন না, বরং আমার গদ্দানটা ফেলে দিবেন। আর আমি আপনার ছেলেকে বলছি আমার এটা খাইতে ইচ্ছা করতেছে, আপনি কিভাবে শুনছেন? তাহলে নিশ্চয়ই আপনি সারা রাত আমাদের বাসায় কান পেতে থাকেন, আপনার ছেলে আসলে আপনি রুমে কান পেতে থাকেন। তখন উনি বলতেছে কান পেতে থাকবো না তো কি করব, তুই তো আমার ছেলেরা বশ করে ফেলতেছো, স্যান করতেছোস। আমি বলছি, আপনার ছেলেকে যদি বশই করতাম তাহলে আপনার ছেলে কথায় কথায় আপনাদের কথায় আমাকে খারাপ ব্যবহার করতো না, আমার সব কথা বিশ্বাস করতো, উল্টা আমার জন্য আপনাদেরকে খারাপ ব্যবহার করতো, আপনাদের জন্য আমাকে খারাপ ব্যবহার করতো না যদি আপনার ছেলেকে বশ করতাম। এগুলো বলার পর, আর আপনি যে বলতেছেন আপনার ছেলেকে কেন বলছি, ওইটা আপনার ছেলে, ওইটা প্রথম আপনার ছেলে ঠিক আছে, কিন্তু দ্বিতীয় হচ্ছে সে আমার হাজবেন্ড, তাকে আমি বিয়ে করছি, তো তার কাছে আমার অধিকার আছে, তার কাছে আমি বলতেই পারি। তো এইটা নিয়ে তো আপনি তর্ক করার কেউ না। আমি আবার মুখে মুখে বলে ফেলতাম, মানে প্রচুর রাগ হইতো, এগুলা দেখলে সহ্য করতে পারতাম না। তো এগুলা নিয়ে যাইতো। এরপর একদিন আমার হাজবেন্ড আসছে আর আমি ওর মোবাইলটা হাতে নিছি, নেয়ার পর দেখতেছি আমার বড় ননদ আমাকে মানে বিশ্রী বিশ্রী মাগি খানকি এন তেন বিশ্রী বিশ্রী গালাগাল করে আমার হাজবেন্ডের কাছে বিভিন্ন ধরনের ভয়েস মেসেজ দিছে, প্রায় 15-20টা।
আমি এটা করছি, আমি নাকি জারগো হ্যান ত্যান এগুলা বলছে। এখন কি দোষ সেটা বলে নাই, শুধু গালাগালি। আমি প্রত্যেকটা ভয়েস মেসেজ শুনছি, শুধু গালাগালি করতেছে, শুধু গালাগালি করতেছে আমাকে। তখন আমি দেখলাম আমার হাজবেন্ডের রিপ্লাইটা কি, তখন দেখলাম আমার হাজবেন্ডের কোনো রিপ্লাই নাই এখানে। না থাকার পর আমার হাজবেন্ড যখন বাথরুম থেকে আসে, আমি বলতেছি এগুলা কি? আপনার বোনকে এখন কল দিয়ে আসতে বলেন, যেহেতু বাসার পাশে আছে, আপনার বোনকে কল দিয়ে এখন আনাবেন বাসায়, যে এটা কি হয়েছে যে আমাকে এতগুলা গালাগালি করলো। আর আপনি কেমন ধরনের হাজবেন্ড যে আপনার বউকে এত খারাপ খারাপ কথা বলতেছে, আপনার কাছে ভয়েস মেসেজ দিয়ে আপনি একটা প্রতিবাদও করতেছেন না যে আমার বউ আমারটা আমি দেখবো, তুই এগুলা বলার কে? আর আমি কি দোষ করছি সেটা তো আমাকে আঙুল দিয়ে দেখাই দিতে হবে, যে না আমি এই দোষটা করছি, বা আমি ওদেরকে এই জিনিসটা খাইতে দেনে পড়তে দেনে টেনে নিচ্ছি, অত্যাচার করছি, এরকম একটা কিছু তো আমাকে দেখাইতে হবে। তো এরকম কিছু না, আমার সাথে এগুলাই চলতে থাকে আমার সাথে প্রতিনিয়ত। তো এইগুলা নিয়ে ওই দিন ঝগড়া হয়, ঝগড়া করার পর আমি বলি না আমি চলে যাব, আমি চলে যাবো, আমি এখানে থাকবো না, আমার সহ্য হইতেছে না। আজকে 1.5 মাস হয়ে গেছে আমি আমার বাসায় এই পর্যন্ত একদিনও যাইতে পারি নাই। আমার ফ্যামিলি কল দিলে বলে কি না আমরা মেয়ে দিব না, আপনার 1 বছর পরে আসেন, আমার ফ্যামিলিকে মানা করে দেয়। মাঝখানে আমার প্রেশার খুব লো হয়ে যায়, আমি না খাইতে খাইতে টেনশনে কান্না করতে করতে না খাইতে, আর খাইতে দিলেও খাইতে দিত না। 1 প্লেটের বেশি ভাত 2 প্লেট নিলে ঝগড়া করতো, আর বাড়তি কোনো খাবার খাইতে পারতাম না আমি। তো এগুলা নিয়ে আমার সাথে ঝামেলা করতো। আর হাজবেন্ডকে বললো তো পাইতামই না। ননদরা এসে টাকার গরম দেখাইতো, ননদ 2টা ননদ, ওদের 2টারই হাজবেন্ড বিদেশে, এসে আমার সাথে টাকার গরম দেখাইতো, মানে ওদের এইটা আছে ওইটা আছে এন তেন এগুলা বলতো। তা আমি চুপচাপ শুনতাম আর হাসতাম, কিছু বলতাম না। আমাকে তুচ্ছ করে কথা বলতো সব সময়। তো এটা নিয়ে আমি ঝগড়া করে পরের দিন চলে যেতে চাই, ওরা আমাকে যাইতে দেয় না। আমার শাশুড়ি বোটকে নিয়ে আসছে, তোর কোবাই ফেলবো আমি আজকে আমার হাজবেন্ডের সামনে। কিন্তু আমার হাজবেন্ড ওই বটকিটা টান দিয়ে ধরে নাই যে ইয়া করে ফেলবে। তা ওইটা আমার প্রায় আমার চোখ আমার মুখ বরাবর নিয়ে চলে আসছে বটকিটা। এরপর আমার হাজবেন্ড একটা কথাও বলে নাই। তো এরপর কি করে ওরা দরজার খিলটা ভেঙে ফেলে, তুই দরজা লাগাই ঘুমাইতে পারবি না। দরজার খিলটা ভেঙে ফেলে, ভেঙে ফেলার পর তো রাতের বেলা দরজা লাগাবো কিভাবে? তো এখানে আমি আমার যে লাগেজ ছিল, লাগেজটা দিয়ে দরজাটা রাতের বেলা আমি মানে ঠেলা দিয়ে শুইতাম। আর ঘরে একটা পর্দা ছিল রুমের মধ্যে, আমার যেদিন বিয়ে হয় সেদিনই তারা পর্দাটা সরাই ফেলে। ঘরের রুমের পর্দা রুমে থাকবে, তারা রুম থেকে পর্দাটা খুলে ফেলে। এবং তখন আমার দরজার খিলটা ভেঙে ফেলে। তখন মানে বলে কি মানে ইয়া করতে আমাকে বলে দরজা খোলা রাখি ঘুমাবি তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দরজা খোলা রেখে ঘুমাই, লাগেজটা দিয়ে আমি দরজাটা আবজায় রাখি। প্রত্যেকদিন সকালে উঠে দেখি দরজাটা অর্ধেক অর্ধেক খোলা থাকে। তো এটা প্রত্যেকদিন দেখি আমি কি দরজাটা লাগেজটা তো ভারী, দরজাটা খুলে কিভাবে? তখন আমি আমার আম্মুকে একদিন বললাম, আম্মু এরকম দরজাটা প্রতিদিন অর্ধেক অর্ধেক খোলা থাকে, মানে তো বুঝি না। তখন এই যে মার মন, মা বলতেছে দেখ মানুষের মনে কি আছে না আছে বলা যায় না, তোর তো ওখানে কেউ সহ্য করতে পারে না, তুই সাবধানে থাকিস। মানুষ, একটা মানুষ যখন মানুষকে দেখতে পারে না তখন অনেক কিছু করতে পারে, তুই দেখিস এটা কি হয় না হয়। তো পরের দিন আমি এটা চিন্তা করতে করতে পরের দিন আমি বলছি, ঠিক আছে আমি আজকে ঘুমাবো না, আমি দেখি আজকে কি হয় না হয়। তা আমি কম্বল, এই গরম, এই গরমের মধ্যে আমার রুমের মধ্যে কি হয় না হয় দেখার জন্য আমি কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে আছি এই গরমের মধ্যে। এবং যখন রাতে 1:30 2টা বাজলো, তখন মানে দেখতেছি আমার রুমের ভিতরে লাইট মারতেছে কে, আমার শ্বশুর। রুমের দরজাতে একটা ছিদ্র ছিল, প্রথমে ওই দরজাটা দিয়ে লাইট মারছে, মারার পর উনি একদম আওয়াজ ছাড়া মানে পিঁপড়ারও আওয়াজ হচ্ছে না এরকম ভাবে হেঁটে এসে দরজাটা ঠেলা দিছে, দিয়ে উনি মানে মোবাইলের লাইটটা দিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত মোবাইলটা লাগতেছে। এবং তিনি কিন্তু জানে যে আমি ওনার ছেলের বউ, এবং আমি সারাদিন শাড়ি পরে কাজ করি, রাতের বেলা পেটিকোট ব্লাউজ পরে শুই, ওইটা উনি জানে। উনি এসে আমার পা থেকে মাথা পর্যন্ত মোবাইলের লাইটটা দিয়ে ইয়া করতেছে, আপ ডাউন করতেছে। এটা দেখার পর আমার প্রচুর ভয় পাই, মানে এখন উনি রুমের ভিতর অর্ধেক ঢুকছে এবং লাইট মারতেছে। তখন আমি তো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি, আমি কি করছি একটু নড়ে উঠছি, নড়ে উঠছি না দেখার ভান করে। এখন উনি এটা দেখে সাথে সাথে উনি রুমে চলে গেছে। রুমে চলে যাওয়ার পর এরপর আমি সাথে সাথে আমার আম্মুকে কল দিলাম, আম্মু এতদিন এটা আমার শ্বশুর করছে, শ্বশুর তো এরকম হয়েছে।
তখন আমি পরের দিন সকালে সাথে সাথে আমার হাজবেন্ডকে বলি যে এটা কোন ধরনের অভ্যাস, একটা শ্বশুর কিভাবে নতুন বউয়ের ঘরে লাইট দিয়ে ইয়া করে, তুমি তোমার বাবাকে কিছু বলিও। সে বলতেছে তুমি বেয়াদব, তুমি আমার বাবার নামে এত বড় অপবাদ কেন দিচ্ছ যে আমার বাবা এর করতেছে। ও বিশ্বাস করতেছে না। আমি অনেক কান্নাকাটি করছি, আমার হাজবেন্ডকে বল তুমি এটা প্রতিবাদ না, নাইলে আমি এখানে আমি চলে যাবো, আমি এখানে আর থাকবো না। এটা কোন ধরনের কথা? যদি খাপ পাইতে হয় বাসায় আমার শাশুড়ি আসুক না, আমার শাশুড়ি আমার পাশে শুয়ে থাকুক, আমার সমস্যা নাই, কিন্তু তোমার বাবা কেন রাতে 1:30-2টা বাজে আমার রুমের ভিতরে আসবে, মোবাইলের লাইট মারবে? এটা কোন ধরনের কথা? কোন ধরনের ভদ্রতা এটা? তোমরা না বলে ভদ্র ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, তাইলে একটা ভদ্র ফ্যামিলির পুরুষ কিভাবে নতুন বউয়ের ঘরে, ছেলের বউয়ের ঘরে রাতে 1:30-2টা বাজে গিয়ে মোবাইলের লাইট মারতে পারে পা থেকে মাথা পর্যন্ত? এবং এটা নিয়ে আমার হাজবেন্ড আমাকেই দোষারোপ করে যে আমি খারাপ, আমি ওর বাপ ভালো, আমি নাকি ওর বাপকে অপবাদ দিচ্ছি, এটা করতেছি। ওই দিনও চুপ ছিলাম, কিছু বলার সাহস ছিল না, যেহেতু বিয়ে হয়েছে দুর্বল। আমার আব্বা আম্মুকে বললে আব্বা আম্মু বলতো সহ্য করো, মেনে নাও, মেয়েদের বিয়ে একবার হয়, বারবার হয় না। তোমাকে এখন নিয়ে আসলে এলাকার মানুষ, আশেপাশের মানুষ কি বলবে তুমি সেটা তো ভালো মতোই জানো, করতে থাকো, সমস্যা নেই, সবকিছু ঠিক হয়ে যাবে একদিন, এগুলা বলতাম আমাকে। ঠিক কখন হবে আর? ঠিক হতো কোনো আর দেখতেছি না। এরপর আমি একদিন কাঁচা হলুদ কাঁচা হলুদ বেটে রাখছে, ওরা রান্নাতে কাঁচা হলুদ দেয়, তা আমি ওখান থেকে একটু কাঁচা হলুদ আলাদা করে রাখছি, আমার হাতে পায়ে মুখে দিব অল্প করে। এখন আলাদা করে বাটিতে রাখছি, রাখার পর একটু পরে গিয়ে দেখি হলুদের বাটির উপরে সবুজ সবুজ কতগুলা কি যেন। তখন আমি বলতেছি এটা মানে হলুদের মধ্যে সবুজ মানে বুঝলাম না। আমি কি কোনো একটা চামচ নিয়ে ওইটা লাড়া দিলাম, দেওয়ার পর দেখতেছি ওই কাঁচা হলুদ যেটা আমি আলাদা করে রাখছি ওইটার ভিতরে অনেকগুলা মরিচ বাটা দিয়ে রাখছে। তাইলে আমি যদি এই মরিচ বাটার মিলাই রাখছি, আমি যদি হলুদটা না দেখে আমার মুখে দিতাম, তাহলে আমার ওই দিন তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাইতো। তো রাখে আল্লাহ মারেকে, আল্লাহ আমার সহায়, আল্লাহ আমাকে দেখাই দিছে যে ওই জিনিসটা, তো আমি আর ওইটা দেই নাই। তখন আমি কি করছি, আমার মোবাইলটা নিয়ে আমি ওই হলুদের এটা একটা ভিডিও করছি, একটা ছবি তুলছি, তুলে আমার হাজবেন্ডকে পাঠাইছি যে দেখো তোমার মার কাজগুলা, যে আমি হলুদ নিয়েছি, হলুদের মাঝখানে মরিচ বাটা মিশাই রাখছে, তাহলে এই ঘর আমি কিভাবে থাকবো, কিভাবে কি করব? এখানে তো আমার সম্ভব হবে না। তো এটা যখন বলছি, ও একটা প্রতিবাদ করে নাই। এরপর একদিন আমার হাজবেন্ড বৃহস্পতিবার যাবে, এখন উনি চুলায় ভাত বসাইছি, ভাত বসে আমি ছাদে কাপড় আনতে গেছি। এখন উনি এসে, আরো আশেপাশের মানুষ আছে, আমাকে প্রচুর গালাগাল করতেছে যে মেয়ে ভাত রাখি চলে গেছে, চুলায় ভাতগুলা পুড়ে ছাই হয়ে গেছে, হ্যান ত্যান। আরো অনেকগুলা মানুষ এসে আমার ইয়া করছে, আমার চোখ থেকে টপটপ পানি পড়তেছে, কারণ এতগুলা মেহমানের সামনে আমাকে অপমান করতেছে। আমি চুপচাপ বাসায় আসছি, এসে এখন রাতে যখন ভাত খাওয়ার সময় হয়েছে, ভাত বাড়তে গেছি, তখন দেখতেছি একটা ভাতও পুড়ে নাই, ভাতের জায়গায় ঠিকই আছে। তখন আমি কি করলাম, ভাতগুলা বলে ঢাললাম, ঢেলে আমি ভাত সামনে রুমে নিয়ে না যাই, আমি আমার হাজবেন্ডের কাছে গেলাম, গিয়ে বললাম দেখো তোমার মা একটু আগে আমাকে সবার সামনে অপমান করছে, ভাত পুড়ে গেছে, আমাকে অভিশাপ দিছে, উল্টাপাল্টা কথা বলছে, তাহলে ভাত তো একটা পুড়ে নাই, তাহলে এখন আমি যদি তোমার মায়ের মুখে মুখে যে আবার তর্ক করি, তাহলে তোমার মায়ের সম্মানটা কোথায় থাকবে? এটা বলছে। আমি বলছি তুমি এটা নিয়ে কিছু বলো, এটা নিয়ে প্রতিবাদ করো তুমি, যে আমাকে একটু আগে আমাকে বলছে, তুমিও তো ছিলা সামনে, যে ভাত পুড়ে গেছে বলে আমাকে অপমান করলো, গালাগাল করলো, তাহলে এখন তো ভাত একটা পুড়ে নাই, তুমি এবার কিছু বলো। ও চুপ করে আছে, কিচ্ছু বলতেছে না। ওকে আমি হাতে নাতে প্রমাণ দেখানোর পরও সে আমাকে বিশ্বাস করতো না, চুপ করে আছে, কিছু বলতেছে না। এর মধ্যে মানে আমার বাসায় কল দিয়ে আমার নামে বিচার দেয়, আমি এই করছি সেই করছি, আমি ঘুম থেকে উঠি না, আমি নাকি ওদেরকে একদিনও, আমার শ্বশুর 6টা বাজে চাকরিতে যাইতো, মডার্ন গ্রুপে চাকরি করে, তো ওনাকে যখন নাস্তা রেডি করে দিতাম, উনি কি করতো, নাস্তা না খেয়ে চলে যায়, ওনার সময় থাকতো হাতে, ওনার হাতে সময় থাকার পরেও উনি নাস্তা না খেয়ে চলে যাইতো, এবং পরবর্তীতে বলতো কি, বউর হাতে বউ কোনোদিন 1 কাপ চাও খাওয়াইতে পারে নাই। আমার আব্বা আম্মুকে বলতো আপনার মেয়ে আমাকে 1 কাপ চা করেও খাইতে পারে নাই। তখন আমি আমার আব্বা আম্মুকে বলতাম যে এরকম। তখন আমার আঙ্কেল একদিন বলছে অফিস যান কয়টা বাজে, বলতেছে এতটা বাজে, বলতেছে তাইলে আপনার জন্য তো প্রতিদিন নাস্তা রেডি করে, তাহলে আপনি তো নাস্তা না খেয়ে চলে যান,
তাহলে আপনি নাস্তা যেখানে না খেয়ে চলে যান, এটা তো মেয়ের দোষ না। তাহলে আপনি মেয়েকে বলেন কি মেয়ে নাকি আপনাকে চা খাওয়াইতে পারে না, এক কাপ চা খাওয়াইতে পারে না কোনোদিন, এসব কোন ধরনের কথা? এগুলো তো আপনার মুখে মানায় না। তখন এটা যখন বলছে উনি চুপ করে আছে। এরপর একদিন ওই যে ওদের বাসায় গেছে, আমার ননদের বাসায় নিয়ে গেছে আমাকে। আমার ছোট ননদ বেড়াইতে আসছে, ওদের বড় ননদের বাসায় নিয়ে গেছে আমার শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড, আমার দেওর। এখন ভিতর রুমে বসে ওরা লুডো খেলতেছে। তখন ওই লুডো খেলতেছি বসে বসে, তখন দেখা গেল লুডো তোরা হেরে গেছে, আমি জিতছি, আমি ফার্স্ট হয়েছি। হওয়ার পর আমি বলতেছি আমি ফার্স্ট হয়েছি, আপনারা সবাই লুজার, এগুলা বলে এক দুষ্টামি করতেছি, হাসাহাসি করতেছি। তো ও আমার মানে ও আসি, আমার বড় ননদ আসি বলতেছে মেয়েটা পাগল, পাগল ইতি পাগল ইতি পাগল, এভাবে করে বলতেছে। তা আমার থেকে একটু, তা আমি এটা দুষ্টামি ছলে নিতেছি, এটা যে আমার সিরিয়াস বলতেছে সেটা আমি জানি না। তখন আমি বলতেছি আমি পাগল, তাহলে তুমি পল, কারণ চিটাঙ্গাদেরকে তো পাগলকে ফল বলে, তাহলে আমি পাগল তুমি পল, তাহলে আমরা দুইজনই এক, বলে আমি হাসতেছি, মানে আমি দুষ্টামি ছলে কথাটা বলছি। ও এসে কি করছে আমারে বলতেছে বেয়াদব মেয়ে, তোরে এক থাপ্পড় দিব ধরে আমি। এখন আমার হাজবেন্ডের সামনে, আমার হাজবেন্ড শোনার পর কিছু বলতেছে না, ও আমাকে থাপ্পড় মারার জন্য আমার গালের সামনে ওর হাতটা আমার গালের সামনে নিয়ে আসছে। আমি তো পুরো অবাক, কি রে, ওই আমাকে পাগল ডাকলো, আমি রাগ করলাম না, আর আমি ওকে বলাতে ও এতটা তেজি হয়ে গেল যে আমাকে, আমার বড় ভাইয়ের বউ আমাকে এই কথাগুলো বলতেছে, আমাকে থাপ্পড় মারতে আসতেছে। এরপর আমি ওই দিন যখন ননদের বাসায় আমি আর ভাত খাই নাই, ওই দিন বাসায় চলে এসে আমি আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করি যে আমার, তুমি ওইটার প্রতিবাদ নিতে হবে তোমাকে, তোমার সামনে তোমার বোন আমাকে মারতে আসছে, তোমার ছোট বোন, তোমার বড় বোন না, তাহলে তুমি এটার প্রতিবাদ ওখানে বসে করো নাই, তাহলে তুমি এখন যদি প্রতিবাদটা না করো তাইলে আমি এখন কিন্তু এখানে এখানে কিন্তু তোমার সাথে আমার আর সংসার সম্ভব না, তোমার প্রতিবাদটা করতে হবে, নাইলে আমাকে আমার বাসায় দিয়ে আসো। আমি ওই দিন অনেক চিল্লাফাল্লা কান্নাকাটি করি, ঝগড়াও করি আমি। ওই দিন আমাকে কেউ থামাইতে পারে না। পরের দিন আমি বলি আমি বাসায় চলেই যাব, কিন্তু ওরা আমাকে যাইতে দিবে না। আমার হাজবেন্ডের আবার এমবিএ পরীক্ষা, সে আমাদের বাসার পাশে আগ্রাবাদ ওখানে পরীক্ষা দিতে যাবে কমার্স কলেজে। তো তাকে বলছে আমাকে নিয়ে যাইতে, আমাকে আমার বাসায় দিয়ে আসতে। সে আমাকে আমার বাসায় দিয়ে আসতে পারবে না, তার মা মানা করতেছে, দিয়ে আসতে পারবে না। তখন আমি বলছি না, আমি থাকবো না, আপনার সামনে আপনার মেয়ে আমাকে মারতে আসতেছে, আপনিও কোনো প্রতিবাদ করতেছেন না, আপনার ছেলেও প্রতিবাদ করতেছেন, আমি এই ঘরে থাকবো না, আপনার এই প্রতিবাদটা না নেওয়া পর্যন্ত আমি আপনাদের বাসায় থাকবো না, আমি চলে যাব। আমাকে আমার বাসায় দিয়ে আসেন, নাইলে আমার আব্বা আম্মুকে খবর দেন, আমাকে এসে নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। ওরা আমার আব্বা আম্মুকে খবর দিবে না, আমাকে ওরা দিয়ে আসবেন আমার বাসায়। তখন আমার ওই দিন এমন একটা রাগ আসে যে, যার ওনার সামনে একটা মেয়ে আমাকে মারতে আসতেছে, মা বোন ভাই সবাই আছে, কেউ প্রতিবাদ করতেছে না, সবাই দেখছে আমার কোনো দোষ নাই। তখন খুব রাগ হয়, এখন আমাকে ওরা যাইতে দিবে না আমাকে ওরা। তখন আমি কি করি, আমার ফ্যামিলি তো প্রচুর ভয় ভয়, যেহেতু মেয়ে পক্ষ, মেয়েদের তো সবসময় গলা নিচু রাখতে হয়। আমার ফ্যামিলি জোর খাটায় ওদেরকে বলে আমাকে নিয়ে যাবে, এমন কোনো পরিস্থিতি আমার ফ্যামিলির কাছে ছিল না। তো ওরা, আমার ফ্যামিলি তখন, ওরা, ও পরীক্ষা দিতে চলে আসে কিন্তু আমাকে আনে, তখন আমি কান্নাকাটি করি, কিন্তু আমাকে ওরা আনতেছে না, দিবে না আমাকে। তখন আমি কি করি, ওই দিন 2 দিন আর ঘরে কোনো কাজকর্ম করি না, রাগে রাগে জিদে মানে কষ্টে আমি আর কোনো কাজকর্ম করি না। 2 দিন আমি দরজা বন্ধ করে বসে থাকছি, আমি কিছু খাইও নাই, কিছু করিও নাই, আমি কোনো থালা বাসনও ধুই নাই, কাপড় ধুই নাই, রান্না বান্না করি নাই। আমার শাশুড়ি সবকিছু করছে, আমার শাশুড়ি দরজা বাড়ি দিত, এই তুই কই কাজ করতে আয়, রান্না করতে আয়। আমি কোনো শব্দ করতাম না, আমি এই দরজা বন্ধ করে প্রায় 2টা দিন আমি পড়েছিলাম। যখন ওরা 2 দিন একদম অস্থির হয়ে গেছে আমাকে নিয়ে, দেখতেছে আমি নাস্তা করতেছি না, রান্না করতেছি না, ঘরের কোনো কাজ করতেছি না, দরজাও খুলতেছি না, দরজা বন্ধ করে পড়ে আছি, এটা দেখার পর মানে তখন আমার শাশুড়ি কি করলো, এবার ওরা নিজে থেকে আমার ফ্যামিলিকে কল দিল যে আপনার মেয়ে অতিরিক্ত করতেছে, আপনারা আসেন। তখন আসার পর আমি ওদের সামনে, আমার ফ্যামিলির সামনে আমি সব কথা বলি, বলার পর আমার ফ্যামিলি ওদের সামনে আমাকে বকা দেয় যে তুমি মেয়ে, তোমাকে সহ্য করতে হবে। এই কথাটা শুনতে শুনতে আমার কানটা পুরো ঝাঁঝরা হয়ে যায়। তো ওই দিন আমি আমার ফ্যামিলির সাথে চলে আসি, এসে আমি আর যাইতে চাই না, আমার আর মন ধরতেছে না, না আমি ওখানে যাব না। তখন গত বছর অক্টোবর মাসের 15 তারিখ আমি আমার ফ্যামিলির সাথে চলে আসি, আর যাই না। তখন ওরা আবার 10-15 দিন পরে আমাকে ওরা নিতে আসে। নিতে আসার পর আমাকে নিয়ে যায় ওরা,
আমার ফুফু শাশুড়ি, আমার চাচি শাশুড়ি, আমার শ্বশুর, এরা সবাই চাচা আসে, এসে আমাকে ওরা নিতে আসে। আমি বলি না, আমি যাব না, কোনো মতে আমি যাব না। নিতে আসে এবং পরবর্তী যখন নিতে আসে ওদেরকে আমার আব্বু আম্মু দাওয়াত দেয় যে যা, সমস্যা নাই, তোর সাথে ওরা খারাপ ব্যবহার করবে না, যা তুই। কারণ ফ্যামিলি আমাকে পাঠায়। পাঠানোর পর পাঠানোর জন্য আমাকে ওদেরকে দাওয়াত দেয় যে আসেন আপনারা, এসে মেয়ে নিয়ে যান, যেহেতু আপনারা মেয়ে মেয়ে করতেছেন এত। তো আসার পর আমার চাচা শ্বশুরকে আমার আব্বু সবকিছু বলে যে মেয়েকে এরকম এরকম অত্যাচার করে, যার কারণে আমরা মেয়ে দিতে চাইতেছি না। তো আমার চাচা শ্বশুর বলে কি সমস্যা নাই, এবার আমি আসি, আপনার মেয়ের সাথে যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে কিছু বলে, তাইলে আপনার মেয়েকে বলবেন আমাকে বলতে, আমি এটা হ্যান্ডেল করবো, আপনার মেয়ের সাথে আর কেউ কোনো কিছু বলবে না, করবে না। তাই আমাকে অনেক মানাইছে না, আমার কোনো মতে মন টানতেছে না ওখানে যাওয়ার জন্য। আমার আম্মু কান্না করতেছে না, মন টানতেছে না। আমার আব্বু আবার কি করে, ওই 10,000 টাকা নেয় একজন থেকে, নিয়ে ওরা যারা যারা আসছে সবার জন্য কাপড় চোপড় কিনে। নাইলে এইটা যদি না করতো তাইলে আমার উপর আবার আরেক ঝড় আসতো। তো আমার ফ্যামিলি কাপড় চোপড় কিনে ওদের সবাইকে দিয়ে দেয়, ননদের, 2টা ননদের জন্য, আমার শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, চাচি শাশুড়ির জন্য, ফুফু শাশুড়ির জন্য, সবার জন্য কাপড় কিনে দেয়। আমার শাশুড়ি সেদিন আসে নাই। তখন আমি যাইতে চাইতেছি না, তো জোর করে আমি রেডি হয়েছি, আমার জোর করে রেডি করাইছে। করানোর পর আমার আব্বু আসছে। আমার আব্বু আমাকে বলতেছে, দেখ তোর যদি এবার কেউ কিছু বলে, তো চাচা শ্বশুর এটা আছে যে, তো চাচা শ্বশুরের কাছে বলি সবকিছু, তো চাচা শ্বশুর তোর আর কেউ কিছু বলবে না, তুই এখন নিশ্চিন্তে যাইতে পারস। আমার কোনো মতে মন টানতেছে না, আমি কান্না করতেছি, আমার আম্মু কান্না করতেছে, কোনো মতে মন, এই যে আমার বিপদ ঘনায় আসতেছে, শনি ঘনায় আসতেছে, তার কারণে হয়তো মন টানতেছে না যাইতে। তো গেছি ওখানে, মজ্জারটা এক জায়গায় গাড়িতে নামছি সবার সাথে, আর একটা গাড়িতে উঠবে এমন টাইমে আকাশটা এমন অন্ধকার হইছে, মানে পুরো চুলের মতো কালো হয়ে গেছে আকাশটা। এবং আকাশটা, রাস্তার ওই পাশে হচ্ছে একদম রোদ, টকটকে রোদ, আর এই পাশে হচ্ছে আকাশটা প্রচুর কালো, প্রচুর কালো। একদম বাতাসে বালু ধোয়া উঠতেছে, বাতাসে সবকিছু, মানে বৃষ্টি আসবে, একদম ঝড় আসবে, এরকম একটা অবস্থা। আমার চাচির শাশুড়ি আবার মাঝখান দিয়ে উঠে বলতেছে, বৃষ্টি তো, নির্ঝরা তো এবার যাচ্ছে, বৃষ্টিও আসতেছে, তাইলে এখন মনে হয় ওর জীবনে মনে হয় এমন কোন অন্ধকার এখন আসবে, কারণ ওকে নিয়ে যাচ্ছি, এর মধ্যে এরকম ইয়া হচ্ছে, আল্লাহ জানে এর জীবনে কি আসতেছে। আমার চাচি শাশুড়িটা আবার খুব ভালো ছিল, বলতেছে আল্লাহ জানে এখন কি হবে। এর আগে আবার আমার চাচি শাশুড়ি যখন বিয়ে করে আসে 3 বছর আগে, তো আমার চাচি শাশুড়ির সাথে, ওরা তো তখন গ্রামে থাকতো, আমার চাচি শাশুড়ির সাথে আমার শাশুড়ি এরকম খারাপ আচরণ করতো। করার পর এগুলা নিয়ে যখন এলাকাতে মেম্বার চেয়ারম্যান নিয়ে বিচার বসে, বিচার বসার পরে তখন ওরা দেখে কার দোষ কার গুণ দেখে, এখন আমার শ্বশুর বাড়ির যারা, আমার শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেয়। আমার শ্বশুরা 7 ভাই, ওরা 6 ভাই একসাথে আছে, আমার শ্বশুর শাশুড়িকে এলাকা থেকে বের করে দেয়, এলাকা থেকে, কারণ ওরা বউর সাথে, ওই আমার চাচি শাশুড়ির সাথে খুব বাজে ব্যবহার করে। তখন আমার শ্বশুর শাশুড়ি সেখানে ভাড়া বাসায় থাকে। তখন আমার এই চাচি শাশুড়িকে যে অত্যাচার করতো, তখন চাচি শাশুড়ি আমার শাশুড়িকে বলছিল কি, যে তুমি আমার সাথে এরকম করতেছো, সমস্যা নাই, তুমি কোনোদিন ছেলের বোনই খাইতে পারবা না, তুমি তোমার ছেলের বউর সাথে এরকম ল্যান্টামি করবে, এরকম ভাষার কথাটা বলছি, তো তুমি ছেলের বউর সাথেও কোনোদিন খাইতে পারবা না। তখন আমার চাচি শাশুড়ি ভালো ছিল, আমার চাচি শাশুড়ির সাথে এগুলো হয়েছে, উনি বুঝতো আমার দুঃখটা। তো উনি বলতেছে বৃষ্টিও আসতেছে, আবার নির্ঝরাকেও নিয়ে যাইতেছে, আল্লাহ জানে এখানে কি হয়, ওর জীবনে মনে কোনো অন্ধকার আসতেছে। ঠিকই আমার জীবনে অন্ধকার নেমে আসতেছে, প্রচুর বৃষ্টি শুরু হয়েছে ওই দিন। বৃষ্টি শুরু হওয়ার পর আমি গেছি সন্ধ্যা 7টার দিকে, এবং এই 2 দিন পরে আমার আমার হাজবেন্ড আসে। আসার পর বলে কি, সকালে যে আমাকে নাস্তা দাও, ভাত দাও, আমি ভাত খাবো, নাস্তা দিও না। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। তো ভাত দিছি ওকে, দিয়ে তরকারির চামচটা আমি ভুলবশত মাটিতে পড়ে গেছে, আমি খেয়াল করি নাই। এখন এটা মাটিতে পড়লো কেন, আমার শাশুড়ি এসে আমার হাজবেন্ডের সামনে আমার মা বাবাকে নিয়ে, আমার 14 গোষ্ঠী নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা। তখন আমি আমার শাশুড়িকে বললাম, একটা চামচই তো পড়ছে, চামচটা তো তুলে নেওয়া যাইতো, জায়গাটা মুছে ফেলা যাইতো, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন। আমার মা বাপ, আর আপনি আমার সাথে হয়েছে, আপনি আমাকে বিয়ে করাই আনছেন, আপনি আমাকে বলেন, আপনি আমার মা বাপকে, আমার 14 গোষ্ঠী কিনে কেন টানতেছেন এখানে। তখন এই কথা বলছে, উনি আমার অভিশাপ দিচ্ছে, তোলফাল করতেছে। এবার উনি মানে মাথা ফাটাই ফেলতেছে, উনি ওনার ছেলেকে মারতেছে, উনি জুতা নিয়ে ওনার গালের মধ্যে বাড়ি দিতেছে।
ওনার জীবন শেষ হয়ে গেছে আমারে বিয়ে করায়, ওনার ছেলের জীবন শেষ হয়ে গেছে, ওনাদের লাইফ শেষ হয়ে গেছে, এগুলা বলতেছে এবং অভিশাপ দিচ্ছে। এবং দুপুর 1টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত উনি এই কান্না কাটি তোলফাল, আশেপাশের মানুষ সহ জমে গেছে। বাট আমার হাজবেন্ড বলতেছে না যে মা তুমি একটু চুপ করো, তুমি এগুলো কি শুরু করছো, একটু চুপ করো, আমার একটা মান সম্মান আছে, একটা চামচই তো পড়ছে, এর কারণে কি হয়েছে যে তুমি এরকম আচরণ করতেছো। ও এরকম কিছু বলতেছে না, ও চুপচাপ বসে আছে, আমিও বসে আছি, আমিও কিছু বলতেছি না। আমার শাশুড়ি ওনার যা খুশি বলতেছে, যা খুশি করতেছে। এরপর 4টা 5 সাড়ে 4টার দিকে আমার শ্বশুর আসি বলতেছে, এই আমার হাজবেন্ডকে গালাগালি করতেছে, দিনের কয়টা বাজে, ভাত কোথায় আমার, আমি ভাত খাবো না। তখন আমার হাজবেন্ড বলতেছে যা আমার আব্বুকে ভাত দাও। আমি বলছি, না আমি পারবো না, তোমার আব্বুকে তুমি যাই ভাত দাও, নাইলে ওনাকে নিয়ে খাইতে বলো। ওনার ওয়াইফ কি করতেছে উনি দেখতেছেন, উনি ওনার ওয়াইফকে ডাক দিতে পারতেছে না। দুপুর 1টা থেকে শুরু করে দিনে 4টা বাজতেছে, এখন উনি এইসব আচরণ করতেছে। কই তুমিও তোমার মাকে থামাচ্ছ না, উনি ওনার বউকে থামাচ্ছে না। তাইলে ওর এই কাহিনীগুলোর জন্য আমি তো দিব না, ওনাকে নিজে নিজে ভাত খাইতে বলো, আমি দিতে পারবো না। এই কথা বলছি আর আমার শ্বশুর চলে গেছে। এখন আমার হাজবেন্ড যে ওর বাপকে ভাত দিছে, আমাকে আর কিছু বলে নাই। আমার শ্বশুরকে যে আমার হাজবেন্ড ভাত দিয়ে আসছে, তো আমার শ্বশুর খাই বের হয়ে গেছে ঘর থেকে। বের হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড চলে গেছে আবার ফটিকছড়িতে। তখন হচ্ছে নভেম্বরের 4 তারিখ। আমি কিন্তু আমার আমাকে একটা কথা বলছিল, ননদদেরকে সবসময় বোনের চোখে দেখবি, তাইলে দেখবি। পরের 5 তারিখ রাতের বেলা ওরা নদী থেকে মাছ ধরে আনে আমার চাচা শ্বশুর, ওগুলা রান্না করতে বলে। তো আমি টমেটো দিয়ে রান্না করতে যাই, আমি 2টা টমেটো বেশি দিয়ে ফেলছি। এর কারণে এইটা থেকে মূলত আমাকে গালাগাল করতে করতে এক পর্যায়ে ওরা আমার গায়ে হাত তুলে, আমার ননদ এবং আমার ননদ আমার গায়ে হাত তোলার পর আমার 2টা ননদ, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর আমাকে মারতে শুরু করে। এবং আমাকে এমন একটা সিচুয়েশন করে যে আমাকে ওরা, আমি শুধু ব্লাউজটা পরা ছিলাম, আমাকে পুরো উলঙ্গ করে ফেলে এবং 5জন মিলে আমাকে এরকম উলঙ্গ অবস্থা আমাকে প্রচুর মারধর করে। আমার শাশুড়ি আমার পেটের মধ্যে লাথি দিয়ে বলে যে তোর পেটের মধ্যে জোরে জোরে লাথি দেওয়ার বলে কি তোকে আমরা কোনোদিন মা হইতে দিব না, তোর মা হওয়ার শক্তি কেড়ে নিব। এরপর এসব কথা বলে। আমার ননদ এসে আমার শাড়িটা আমাকে দিয়ে বলে আমরা তোকে মেরে ফেলার আগে তুই এটা তাড়াতাড়ি করে ফ্যানের সাথে ঝুলাই, তুই নিজে মরে যা, যাতে আমরা তোকে মারতে না হয়। তুই কাদের ঘর আসছস তুই বুঝছস না, তোরে ডাইরেক্ট কোবাই ভাসাই দিব পানিতে, কেউ বুঝতেও পারবে না। এরকম প্রচুর মানে আমাকে মারধর করতে থাকে। আমাকে ওরা চুল কেটে দেয়, আমার মাথা ফাটাই দেয়, আমার মাথা থেকে টপ টপ রক্ত পড়তে থাকে, আমার নাক ফুলটা টেনে কেড়ে নেয় যে না তোর সংসার করতে দিব না। এরকম অত্যাচার মানে সিচুয়েশন ক্রিয়েট করতে থাকে আমার সাথে। তো রাতের 8টা বাজে মারধর শুরু করে, রাতে 2টা পর্যন্ত আমাকে মারধর করে। তখন আমি কি করলাম, আমার মোবাইলটা নিয়ে আমি তাড়াতাড়ি আমার মাকে কল দিলাম, তোমরা তাড়াতাড়ি আমাকে নিতে আসো, আমাকে এখানে মেরে ফেলতেছে। তখন আমি ভিডিও কলে দেখতেছে আমার আম্মু ওখানে চিল্লাফাল্লা করতেছে। এরপর আমার ভাই আমার হাজবেন্ড কল দিয়ে, কিরে তুই কোথায়, তোর এত বড় সাহস যে তোর ফ্যামিলি আমার বোনের গায়ে হাত তুলতেছে, এখন আমাদের বাসায় আয়, নাহলে তোরে দেখিস এখন কি করি। তো এইগুলো নিয়ে আমার ভাইয়া যখন কল দিয়ে ও তাড়াতাড়ি আসে, ও ছিল না, ওর 5জন ওর ফ্যামিলি আমাকে মারধর করতেছে। ওর ছোট ভাই পর আমার মোবাইলটা ওরা শিল দিয়ে ভেঙে ফেলে। এখন যখন আমার মোবাইলটা অফ পায় আমার আম্মু, তখন বলে আমার মেয়েকে মনে হয় ওরা মেরে ফেলছে, আমার মেয়ের মোবাইল অফ, আমার মেয়েকে মেরে ফেলছে হয়তো। আমাকে মানে এমন মারধর করে। এরপর আমার এখানে ওই যে সুপারি কাটে যেটা লোহার জাতা বলে, ওই জাতাটা দিয়ে আমাকে মারে, ঝাড়ু দিয়ে মারে, পানের বাটা দিয়ে আমার মাথা ফাটাই ফেলে, নাক ফুলটা কেড়ে নিয়ে ফেলে, আমার মোবাইলটা ভেঙে ফেলে, আমাকে উলঙ্গ করে মারে, বলে কি আমরা মেরে ফেলার আগে তুই মরে যা, এগুলা বলে। তো এরপরে আমার ফ্যামিলি, আমার আব্বু, আমার আঙ্কেল আর আমার ভাইয়া রাতে 2টা বাজে আমাকে গিয়ে ওখানে সেন্সলেস অবস্থায় আমাকে নিয়ে আসে এবং এনে আমাকে মেডিকেলে অ্যাডমিট করায়। একদিন মেডিকেল ছিলাম এবং মেডিকেল থেকে একটা পুলিশ কেস হয়। পুলিশ কেস হওয়ার পর আমাদেরকে বলে মামলা করতে। তখন আমার ফ্যামিলি বলতেছে না মামলা করবো না, আমরা দেখে নি এটা ঠিক হয় কিনা। এর মধ্যে ওরা আমার সাথে কোনো যোগাযোগ করে না, কোনো কিছু করে না। আমি কি করি, আমার নানুর বাড়িতে চলে যাই। তখন আমার হাজবেন্ড আবার কল দিয়ে আমাকে আমার খালা শাশুড়িকে ওদেরকে ধরে, বলে কি মিমকে আনি দেন, আমি মিমকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকবো, আমার ফ্যামিলির সাথে রাখবো না, যেহেতু আমার ফ্যামিলি ওর সাথে এত খারাপ আচরণ করতেছে। তখন অনেক
এগুলা অনেক ইয়া করার পর আমি আসার পর আমাকে নিয়ে ভাড়া বাসা নিয়ে, কিন্তু ভাড়া বাসা নিয়েও সে আমার সাথে ওর ফ্যামিলিকে নিয়ে খারাপ ব্যবহার করতো। ওকে আমি কিছু খাইতে বললে, কিছু পড়তে বললে আমাকে উল্টাপাল্টা কথা বলতো। বাট আমাকে এই যে বিয়ে, ওর সাথে আমার যতদিন সংসার ছিল, সে আমাকে 10 টাকার একটা সুতাও কিনে দেয় নাই। আমার বাপের বাড়ি থেকে টাকা নিতাম, আমার বাপের বাড়ি থেকে বলতাম এটা হয়েছে সেটা হয়েছে, আমার আমার আব্বু আম্মু আমাকে টাকা পাঠাইতো, ওগুলা দিয়ে চলতাম। কাপড় চোপড় লাগলে আমার বাসায় আমার আম্মুর শাড়িগুলা নিতাম, আমার পুরাতন জামাগুলা নিতাম, এরকম করতাম। কিন্তু সে কিন্তু 20-30 হাজার টাকা ইনকাম করতো মাসে, কিন্তু আমার জন্য এই যতদিন সংসার করছি 10 টাকাও খরচ করে নাই। এর মধ্যে আরেকবার ফেব্রুয়ারি মাসের 7 তারিখে সে তার ফ্যামিলি কিনে আমার সাথে প্রচুর ঝগড়া করে যে না তোমাকে আমাদের বাড়িতে যাইতে। আমি বলছি, না আমি ওই বাড়িতে জীবনও যাবো না, আমাকে এইভাবে মারধর করছে, শুধু মান সম্মানের ভয় আমি তোমার সাথে আবার সংসার করতে আসছি এখানে। এটা আমার মামলা করতে, সবাই বলছে মামলা করতে, কিন্তু আমরা মামলা করি নাই তখন। তো এটা এরকম হওয়ার পর ফেব্রুয়ারি মাসের 8 তারিখে সে আমাকে গায়ে হাত তোলার পর সে আমাকে মারে। তখন ফটিকছড়ি তো বাসা নিয়েছিল। তখন পরের দিন শুনতে পাই আমার শ্বশুর শাশুড়ি আসতেছে আমাকে নিয়ে যাইতে বাড়িতে। এখন আমি তো ওখানে গেলেও তোর আমাকে মেরে ফেলবে। আমি বলতেছি না আমি ওখানে যাবো না, ওখানে গেলে আমি জিন্দা লাশে আসবো, আমি লাশে আসবো, আমার লাশ পাবে সবাই, আমি ওখানে যাইতে পারবো না বললে আমি পরের দিন ও না থাকা অবস্থায় যেহেতু দেখতেছি আমাকে জোর জবরদস্তি করে নিয়ে যাবে, আমি পরের দিন ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আমি চলে আসি ওখান থেকে। আসার পর আমি ফেব্রুয়ারি মাসের 20 তারিখে জানতে পারি আমি প্রেগনেন্ট। এবং যখন টেস্ট করার পর দেখতে পারি আমি 3.5 মাসের প্রেগনেন্ট। আমি 3 মাসের প্রেগনেন্ট। এখন আমি যখন ওকে কল করে বলি আমি তো প্রেগনেন্ট, এখন আমি কি করব? ও বলতেছে বাচ্চাটা তো আমার না, তুমি কার সাথে কি করছো এগুলো আমাকে কেন বলতেছো? ও ডাইরেক্ট বাচ্চাটা অস্বীকার করে। এখন অস্বীকার করার পর আমার ফ্যামিলিও প্রচুর নার্ভাস হয়ে যায়, কি ও এগুলো কি বলতেছে এগুলা। তখন মানে এগুলা নিয়ে ঝামেলা হয়। তখন আমি একদিন রাতের 9টা বাজে আমি গাড়িতে উঠি, ওর কাছে যাই। আমি গিয়ে ওর পাগল ধরে প্রচুর কান্না করি যে আমাকে নিয়ে, বাচ্চাটা হইলে আমি যাব তোমাদের বাসায়, এখন যেহেতু বাচ্চাটা হয়ে গেছে ওর তো কোনো দোষ নাই, আমি তোমাদের বাড়িতে যাব, সমস্যা নেই, বাচ্চাটা হওয়ার পরে যাব। এখন আমাকে তোমাদের বাড়িতে যাওয়ার কথা বলে, কিন্তু আমি দুর্ঘটনা একটা থেকে বের হয়েছি, তোমার ফ্যামিলি আমার সাথে যা করছে এগুলো আমি এখনো ভুলতে পারি নাই, আমাকে কিছু সময় দাও, আমি যাব তোমাদের বাসায়। সে আমাকে বলে না তোমাকে কোনো সময় দেওয়া হবে না, সময়ের কথা বলবো তোমাকে এখন সাথে সাথে আমি ডিভোর্স দিব, তুমি গেলে এখন যাবা বলে আমাকে বলে রাতের 1টা বাজে বলে বাসা থেকে বের হয়ে যেতাম। প্রেগনেন্ট অবস্থায় তার কাছে যাই, রাতের 9টা বাজে যাই, আমি রাতের 11:30 বাজে পৌঁছাই। সে আমাকে রাতের 1টা বাজে ঘর থেকে বের করে দিতে চায়। তখন আমি বলি না আমি যাবো না, আমি তাইলে সকালে চলে যাবো, আমাকে রাতটা থাকতে দাও, আমি দরকার হলে মাটিতে থাকবো, তুমি উপরে থাকো। সে সকাল 7টা বাজে আমাকে উঠাই, আমাকে হাঁটাজারি রাস্তার এখানে নিয়ে এসে তুমি গাড়িতে উঠে যাও। আমি বলছি দেখো একটা সুযোগ দাও, আমি রাস্তায় কান্না করতেছি, সে আমারে রাস্তায় সবাই তাকাই আছে, আমি তার পা গুলো ধরে বসে কান্না করতেছি, আমি নিজের মান সম্মানটা রাস্তার সাথে মিশাই দিছিলাম, কুকুরের মতো কান্না করতেছি তার পা গুলো ধরে, আমাকে একটা সুযোগ দাও। ওর হাতের পায়ে ধরে আমি অনেক রিকোয়েস্ট করতেছি, কুকুরের মতো কান্না করতেছি, কিন্তু সে আমাকে রাস্তায় রেখে দিয়ে তার বাইকটা নিয়ে সে চলে যায়। এবং আমি মনে করি দূর ও হয়তো রাগের মাথায় চলে গেছে, একটু পর হয়তো আবার চলে আসবে আমার কাছে, কিন্তু না, সে আসে নাই। আমি প্রায় 1 ঘন্টা বসেছিলাম, সে আর আসে নাই ফিরে। তখন আশেপাশের মানুষ বলতেছে দেখো রাস্তার মধ্যে বসে থাকবে না, তুমি চলে যাও। তখন আমাকে ওরা গাড়িতে তুলে দেয়, আমি তখন আমাদের বাসায় চলে আসি। এর মধ্যে আবার হয়েছিল কি, ওকে যখন আমি বলছি, ও যখন আমাকে বলছে ডিভোর্সের কথা, তখন আমি ওকে বলছিলাম তাহলে বাচ্চাটার কি হবে? ও বলছে বাচ্চার কি হবে জানো, এটা বলে সে আমার পেটে জোরে একটা লাথি মারছিল। এবং ওইটা আমি রাতের বেলা কোনো ফলাফল বুঝতে পারি নাই। এবং পরের দিন যখন আমার বাসায় আসছে, আমার আস্তে আস্তে ব্লাড শুরু হওয়ার পর আমার প্রচুর ব্যথা হওয়ার পর রাতের 2টা বাজে আমার কিনে আমার আব্বু আম্মু মেডিকেল যায়। আচ্ছা। যাওয়ার পর ওখানে আমাকে প্রচুর ব্যথা, আমি সহ্য করতে পারতেছি না, আমার আম্মু দোয়া দুরুস পরে ফু দিচ্ছে, মলম মালিশ করতেছে, কাজ আমি আমাকে মেডিকেল নিয়ে আমি বাঁচবো না মনে হয়। আমি উঠে দাঁড়াতে পারতেছিলাম না, বসতেও পারতেছিলাম না। আমার আব্বা আমাকে কোলে করে নিয়ে গাড়িতে তুলে আমাকে মেডিকেল নিয়ে গেছে। যাওয়ার পর ওখানে আমার 1 ঘন্টার মধ্যে আমার 6টা স্যালাইন শেষ হওয়ার পর আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। হওয়ার পর আমার শরীর প্রচুর দুর্বল হওয়ার পর আমাকে ওরা 4 দিন মেডিকেল ছিলাম, এবং ডাক্তার বলছে 2 ব্যাগ ব্লাড লাগবে, ওর শরীর প্রচুর খারাপ।
এখন আমার আম্মু কেঁদে কেঁদে ওকে কল দিছে, বাবা আমার মেয়েকে তো ইয়াতে মেডিকেল ভর্তি করাইছি, তুমি আসো না, তোমার ব্লাড গ্রুপ তো মিল আছে, আমরা তো ব্লাড ব্যাংক থেকে ব্লাড নেওয়া সম্ভব না, তোমার ব্লাড গ্রুপ মিল আছে, তুমি আসো। আচ্ছা সে বলতেছে আচ্ছা আমি আসতেছি বলে সে আমার ফ্যামিলির যতজনের নাম্বার ছিল সব নাম্বার ব্লক করে দিছে। তখন আমার মন মানতেছে না, আমার হাজবেন্ড আমার প্রতি একটু হলে মায়া আছে, আসবে আমাকে দেখতে, কিন্তু সে দেখতে আসে নাই। আমি ভাবছি সে তো রাগ দেখাচ্ছে আসবে, তাকে আমি রোগীদের মোবাইল থেকে, নার্সের মোবাইল থেকে, দারোয়ানের মোবাইল থেকে কল দিতাম। সে কল আমার কণ্ঠ শোনা মাত্র সে কলটা কেটে দিত, দিয়ে ওই নাম্বারটা ব্লক করে দিত, যত নাম্বার থেকে কল দিতাম ব্লক করে দিত। আচ্ছা তার বন্ধু যে সে আমাকে মেডিকেলে দেখতে গেছে, যে ভাবি আপনার কি হয়েছে, ও আমাকে মেডিকেলে দেখতে গেছে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে মেডিকেলে দেখতে যায়নি। তো এরপর 4 দিন মেডিকেল থাকার পর আসছি, আসার পর আমার ফ্যামিলি বলতেছে না এটা হবে না। তখন আমার ফ্যামিলি মামলা করার সিদ্ধান্ত নেয় এবং আমি মেডিকেল সমস্ত রিপোর্ট নিয়ে, মেডিকেলের ছাড়পত্র নিয়ে, আমার সবকিছু আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, আমার আগের যে আমি তো মোবাইল ছিল, আমি তো বললাম যে আমি সবকিছু রেকর্ড করতাম, অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, আমার কিছু ভিডিও রেকর্ড ছিল, অডিও রেকর্ড ছিল, ছবি ছিল, আমি এই সমস্ত প্রমাণ নিয়ে আমি একটা মামলা করে দিই। দেওয়ার পর ওর ওয়ারেন্ট বের হয়, ওয়ারেন্ট বের হওয়ার পর ওকে কোনো মতে ধরা যাচ্ছে না। লাস্ট পর্যন্ত আমার এই যে রমজান মাসের 25 রোজার সময় তাকে আমরা অ্যারেস্ট করতে পারি, তার পরীক্ষার হল থেকে, সে MBA পরীক্ষা দিতে আসে, আমি ওখান থেকে যাই, ওকে অ্যারেস্ট, ওখান থেকে পুলিশ ছদ্মবেশে যে ওকে অ্যারেস্ট করে, করার পর ওকে জেলে, ও রমজানের ঈদেও জেলে ছিল। এবং যা আমাকে যে ডিভোর্স দিয়ে দিছে সেটা আমি জানি না। তখন যখন এটা কোর্টে উঠছে বিষয়টা, কোর্টে যখন আমরা গেছি, তখন যখন কোর্টে জিজ্ঞেস করছে সংসার করবে কিনা, তখন ছেলে বলছে আমরা তো ডিভোর্স আগে দিয়ে দিছি। বলতেছে কখন ডিভোর্স দিছেন, বলতেছে এই যে মার্চ মাসের 13 তারিখে ডিভোর্স দিছি। এরপর জজ বলতেছে যে মার্চ মাসের 13 তারিখ আমার রিপোর্টে দেখতেছে 13 তারিখে আমি মেডিকেলে অ্যাডমিট। তখন জজ বলল যে আপনি 13 তারিখ আপনি ওকে ডিভোর্স দিছেন, অথচ আপনার বউ ছিল অ্যাডমিট, তাইলে আপনার কত রকম জঘন্য মানুষ, আপনি মেডিকেল আপনার বউকে দেখতে না যায়, বউর পাশে না থেকে আপনি বউকে ডিভোর্স দিচ্ছেন, তাহলে এর থেকে তো বোঝা যাচ্ছে আপনার মেয়েটার সাথে কি কি করছেন। আর এখানে তো সব সাক্ষ্য প্রমাণ আছে, ভিডিও, অডিও রেকর্ড সবকিছুই আছে, তো এগুলোর ভিত্তিতে আপনাকে জামিন দেওয়া যাবে না। তো তখন আর জামিন হয় না, ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তখন ও জেলে ছিল। তখন আমি ডিভোর্স হওয়ার পর আমি প্রচুর পরিমাণ ভেঙে পড়ি, কান্না করতাম, মানে একা একা বসে থাকতাম। তখন আমি কি করতাম, আমাদের ওখানে পার্কে যাই, এরপর বিভিন্ন জায়গায় আমি একা একা বসে থাকতাম, কান্না করতাম, গান শুনতাম, একা রুমে বন্দি হয়ে থাকতাম। সবাই বলতো কি মেয়েটা মনে হয় পাগল হয়ে গেছে পুরা। এরকম একটা সিচুয়েশন আমি 1টা মাস কাটাই। তখন এই যে মে মাসের 6 তারিখে সে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পর মানে ওই যে আমার কাবিন ছিল 5 লাখ, ওখানে ওরা 3 লাখ টাকা দিবে, আর আমার মোবাইলটা যে ভাঙছে সেই মোবাইলের টাকাটা সব পরিশোধ করবে, মানে 3,20,000 টাকা। তো দেওয়ার পর ওখান থেকে ওরা 1 লাখ টাকা নিয়ে আসে, নিয়ে আসার পর ছেলের জামিন চাই, যে আমার ছেলের পরীক্ষা আছে, একটা পরীক্ষা 10 দিনের জন্য হলো জামিন দেন, পরীক্ষাটা দিয়ে নেই। তো এরকম একটা লিখিত দিয়ে আবেদন দিয়ে ওরা জামিন নেয়, আবার আমার 1 লাখ টাকা দেয় আমাকে। দেওয়ার পর ওইটা আমি নিয়ে ওইটা ব্যাংকে রেখে দেই। দেওয়ার পর আমি তো প্রচুর ভেঙে পড়ছি, তখন কি করব না করব আমি, মানে জীবনে অনেক অনেক কথা বলতেছে আমাকে, সবকিছু নিয়ে একটা ইয়ার মধ্যে যাচ্ছি, কান্নাকাটি। এর মধ্যে আমার একদিন হঠাৎ করে আমি একটা পার্কে গিয়ে আমি কান্না করতেছিলাম, তো ওখানে একটা ফকির মহিলা আসে আমার কাছে, এসে বলে কিরে মা তুই কেন কান্না করছ। আমি ওনারে বলছি যে আমার এরকম এরকম হয়েছে বলে আমি ওনাকে জড়াই ধরে কান্না করতেছি। করার পর উনি আমাকে বলতেছে সমস্যা নাই, তোর জীবনে কয়েকদিনের মধ্যে তোর জীবনে অনেক কিছু আসবে, তোর যা হারাইছোস তার থেকে তোর 3 গুণ তোর কাছে ফিরে আসবে, এগুলা বলতেছে। আমি সে কিভাবে, বলতেছি কিভাবে নাই, কয়েকদিনের মধ্যে তোর জীবন বদলাই যাবে, তোর মতো সুখী এখানে কেউ হবে না আর, এগুলা বলতেছে। তখন আমি ওনাকে এগুলা কান্না টান্না করে ওনাকে সবকিছু বলে আমি ওনাকে 20টা টাকা দিয়ে দেই। এবং এর 4-5 দিন পরে হচ্ছে আমার লাইফে আরেকটা টুইস্ট আসে, সেটা হচ্ছে আমার বান্ধবী আমাকে একদিন বলে যে তোর কি হয়েছে না হয়েছে, ও আমার থেকে জানে। আমি বলছি আমার তো ডিভোর্স হয়েছে, আমার তো কোনো কিছু ভালো লাগে না, মাথা ফাটাই ফেললি, ঘুমের ওষুধ খাই, নিজেকে আঘাত করি, ঘর থেকে বেরো যে কান্নাকাটি করি, সারাক্ষণ কান্না করি, ঘুমের মধ্যে চিৎকার করে উঠি, সবসময় স্বপ্নে দেখতাম যে 3টা ছায়া আমাকে মেরে ফেলতেছে। অনেক হুজুর দেখাইছে, অনেক তাবিজ দিছে, কোনো কাজ হচ্ছে না। আমি মানে সবাই বলতেছে আমি হয়তো পাগল হয়ে গেছি, হুজুররাও বলতেছে হাজিরা দেখে মেয়ে হয়তো পাগল হয়ে গেছে, মেয়েরে ডাক্তারের কাছে নিয়ে যান, না হলে মেয়ে পরে সুস্থ হইতে পারবে না। আর এর মধ্যে আমার বান্ধবী আমাকে বলে আমার একটা ভাই আছে, কথা বলবি।
আমি বলতেছি না রে বোন, আমার প্রেম ভালোবাসা বন্ধু টন্ধু এগুলো আর ভাল লাগে না, সবকিছু থেকে আমার আমার জীবনে সবকিছু স্বাদ মিটে গেছে আমার একবারে। অবশ্য না, সব মানুষ এক না, তুই কথা বলে দেখ। কথা হতো আমার বান্ধবী জোর করে ওর ভাইয়ের নাম্বারটা আমাকে দিয়ে বলে তুই আমার ভাইকে একটা কল দিস। আমি বলছি, আমি মেয়ে, আমি কেন তোর ভাইকে কল দিতে যাব? তোর ভাইকে বলিস আমাকে কল দিতে। আমি চিন্তা করছি হয়তো যেহেতু ঝামেলার মধ্যে সমস্যায় ছিলাম, ডিপ্রেসড আছি, হয়তো একটু ভাই বন্ধু হিসেবে কথা বলবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার। তখন আমি তাকে বলি তোর ভাইকে বলিস আমাকে মেসেজ কল দিতে। তখন ওর ভাই আমাকে একদিন কল দেয় রাতে। ওর ভাই তখন কাজ করে, ওর ভাইয়ের বাইকের শোরুম আছে ওখানে, ওর ভাইয়ের বাইকের শোরুম আছে ঢাকায়, কাজ করে। তো আমাকে কল দিছে, দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ আপনি কেমন আছেন, ভালো আছেন? এতটুকুর মধ্যে শুধু কেমন আছেন ভালো আছেন কি খাইছেন বলে কল কেটে দিছে। এরপরে 4-5 দিন পর আবার কল দিছে, দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে আবার কল কেটে দিছে। এরপর আরেকদিন কল দিছে, দিয়ে আবার ভালো মন্দ জিজ্ঞেস করে কল কেটে দিছে। এরপর আমার আর 15-20 দিন ওই ছেলের সাথে আর কোনো কথা হয় না। তো আমি একদিন কি করছি, আমার মোবাইল থেকে যা নাম্বার ছিল আগে সব ডিলিট করে দিয়েছি, সাথে এই ছেলেটার নাম্বারটা মোবাইল থেকে ডিলিট করে দিছি। আমার বান্ধবীর ভাইয়ের নাম্বারটা ডিলিট করে দিছি। বিকালে আমার মোবাইল একটা কল আসে, এখন আমি বলতেছি আপনি কে? বলতেছে ভুলে গেছেন এত অল্প সময়? আমি তো বলতেছে, আমি বলতেছি তো আমি তো আপনার নাম্বারটা আজকে সকালে আমার ফোন থেকে ডিলিট করে দিছি। বলতেছে আপনাকে আমি আজকে রাতে 2টা বাজে কল দিব, আপনি কলটা রিসিভ করিন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। আমি আচ্ছা ঠিক আছে। তো আমি নতুন করে নাম্বারটা আবার সেভ করলাম, করার পর রাতের বেলা আমাকে উনি কল দিল, দিয়ে বলতেছে দেখেন আপনার আপনার সাথে কি হয়েছে না হয়েছে সবকিছু আমি জানি, তবে আমার একটা কথা আছে, আমি আপনার সাথে প্রেমও করবো না, রিলেশনও করবো না, আমি আপনাকে ডাইরেক্ট বিয়ে করব। আপনি রাজি আছেন কিনা বলেন। আমি বলতেছি এটা কোন ধরনের কথা? আপনি আমার ব্যাপারে কি জানেন, কি শুনেন, কি শুনছেন, কি জানছেন যে আপনি আমাকে 3 দিন কথা বলে আমাকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিতেছেন? ও বলতেছে দেখেন, ভাত রান্না করার সময় ভাত সবগুলা টিপে দেখতে হয় না যে ভাত সব সিদ্ধ হয়েছে কিনা, একটা টিপ দিলে হয়ে যায়। তো মানুষের সাথে সারা জীবন আজীবন কথা বলতে হবে এমন কোনো কথা নাই। এরপর সে আমাকে বলে যে আমি আপনাকে বিয়ে করবো, আপনি রাজি আছেন কিনা বলেন। তখন আমি একটু চিন্তায় পড়ে যাই। আর তখন কিন্তু আমার কাছে একটা বাটন ফোন ছিল, আমি তার ছবি দেখি নাই, তার সাথে ভিডিও কলে কথা বলি, তাকে দেখিও নাই, সে আমাকে দেখে নাই। এতটুকুর মধ্যে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। সে জাস্ট আমার সাথে 3 দিন ভালো মন্দ, বেশি কথা না, শুধু কি করেন না করেন খাইছেন এইসব কথা 3 দিন শুধু বলছে। 4 দিনের দিন বিয়ে করতে বলছে, 5 দিনের দিন সে ঢাকা থেকে চট্টগ্রাম গেছে আমার সাথে দেখা করতে। এবং আমার কাছে ফোন ছিল না বলে সে আমার জন্য একটা নতুন ফোন কিনে নিয়ে গেছে, আমার জন্য আমার টেডি পছন্দ বড় একটা টেডি নিয়ে গেছে, আমার যা যা পছন্দের জিনিস সবকিছু আমার জন্য নিয়ে আমার সাথে দেখা করতে গেছে। দেখা করতে যাওয়ার পর আমাকে বলে কি আপনি ঈদগার মোড়ে আসেন, আমি আসতেছি। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। তা আমি তো ওকে চিনি না জানি না, আমি যাচ্ছি, এতটুকুর মধ্যে একটা বাইক এসে আমার সামনে দাঁড়ায়। দাঁড়ানোর পর আমার দিকে তাকায় চলে যায়, আবার হেলমেট পরা, আমি চিনতে পারি না। সামনে যাই, সে বাইকটা খুলে হেলমেটটা খুলে আমার দিকে তাকায় হাসতে থাকে। তখন আমি ওর হাসি দেখে বুঝতে পারি এই ছেলেটাই হয়তো হইতে পারে। তখন আমি তাকে কল দিই যে আপনি এটা? বলতেছে হ্যাঁ আমি এটা। তখন আমি ওনাকে বললাম আপনি তো আমাকে কোনোদিন দেখেন নাই, আপনার সাথে আমি ভিডিও কলে কথা বলিনি, আপনি আমার ছবি দেখেন নাই, এরপর আপনার সাথে আমার কোনো কথা নাই, আমি তো এখন বোরকা পরা, হিজাব পরা, মুখোশ পরা, তাইলে আপনি আমাকে পিছে থেকে দেখে কিভাবে চিনছেন? আমাকে একটা কথাই বললো, যাকে না দেখে আমি ভালোবাসছি তাকে কি আমি না দেখে চিনতে পারবো না? অবশ্যই চিনতে পারবো। এখানে তো আরো মেয়ে ছিল, আমি ওদের কাছে কেন যাই না? রাস্তাঘাটে কত মেয়ে হাঁটাচলা করতেছে, কিন্তু আমি যাকে ভালোবাসছি আমি তার কাছে গেছি, না দেখে ভালোবাসছি, আমি না দেখে চিনতে পারছি, এটাই হচ্ছে মনের মিল। তো ওই দিন ওর বাসায় নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পর ফ্যামিলি সবার সাথে, 4টা ফুফু চাচা সবার সাথে আমাকে দেখা করায়। সবাই আমাকে বলে যে না বউ ঠিক আছে, 100-তে 100। এবং পরের দিন আমরা মানে কোর্ট ম্যারেজ করে ফেলি। কোর্ট ম্যারেজ করি, তখন শুধু আমার আম্মু জানতো আর ওর ফ্যামিলির সবাই আপনার বাবাকে জানতো। জানান নাই কেন? হ্যাঁ, আমার ফ্যামিলি তখন, আমার বাবা ধরেন সবাই বলবে কি একটা সমস্যা হইতে না হইতে আবার নতুন করে বিয়ে করে ফেলছে। এখন আমার আম্মু জানতো, আমার আম্মাকে আমি বলছি, আমার আম্মু সবসময় সাপোর্ট করে আমাকে। আম্মু যেহেতু দেখছে কি ছেলেটা, আম্মু বলতেছে না ছেলেটা ভালো হবে, যে ছেলে তোকে না দেখে তোর জন্য এত কিছু করতেছে, তোকে এত ভালোভাবে বিহেভ করতেছে, এত তোরে ভরসা দিচ্ছে, বিশ্বাস দিচ্ছে, সেই ছেলে তোকে কোনোদিন ঠকাবে না। তো আমার আম্মুর সাপোর্টে আমি বিয়ে করতে চাই না। আমি বিয়ের আগের দিন আম্মু আমাকে বলতেছে বিয়েটা করতে, আমি বলছি না আমি বিয়ে করবো না। আমি আম্মুকে এভাবে বলছি, তোমার ইচ্ছে হলে তুমি যে বিয়ে করো, আমি কেন বিয়ে করবো? আমার বিয়ের স্বাদ মিটে গেছে। বিয়ের আগের দিন আমি আমার আম্মুর সাথে ঝগড়া করছি, কিন্তু পরের দিন আমি বিয়ে করছি, এবং আল্লাহর রহমতে আমি এখন অনেক হ্যাপি আছি। মূলত আমি আজকে এতটুকু যে আসছি, এটা হচ্ছে আমি আমার সেকেন্ড হাজবেন্ড এবং আমার আম্মুর সাপোর্টে কিন্তু আমি আজকে এই জায়গায় যে আপনাদের সামনে আসি, না হলে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কারণ আমি 3-4 বার আমি আত্মহত্যা করতে গেছি।
কিন্তু আল্লাহ আমাকে আত্মহত্যা থেকে বাঁচাই দিছে। হয়তো আত্মহত্যা মহাপাপ, আল্লাহ চায় না যে আমি আত্মহত্যা করি। যেমন আমার জীবনে আল্লাহ হয়তো সুখ রাখছে, যার কারণে আল্লাহ আমাকে মরতে দেন, আমার সুখটা আমাকে দেখাইছে। আমার আম্মু তখন আমার আম্মু আমাকে সাপোর্ট করছে যে তুই বিয়েটা কর। আম্মু আমাকে জোর করছে, আম্মুর জোর আমি বিয়েটা করছি, করে আল্লাহর রহমত আমি এখন অনেক সুখে আছি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার ডিভোর্সের কতদিন পরে বিয়ে হলো? আমার ডিভোর্স হয়েছে তো মার্চ মাসের 13 তারিখ, আর আমার এই বিয়েটা হয়েছে মে মাসের 2 মাসের মধ্যেই আপনার বিয়ে হ্যাঁ, হয়েছে। মে মাসের 28 তারিখ। ব্যাপারগুলো অনেক তাড়াহুড়া করে হয়ে গেল না? জি। 2 মাসের মধ্যে আপনার জীবনে আবার বিয়ে হয়ে গেল। তো এই যে হাজবেন্ডটি, আপনার যে বর্তমান হাজবেন্ড, জি। মানে তার সাথে আপনার এখন বর্তমান সাংসারিক জীবনটা ভালো যাচ্ছে? তার সাথে সংসার জীবনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। সে আমাকে, আমার যে আগের একটা বিয়ে হয়েছে, সে আমাকে এটা বুঝতেই দেয় না। বাহ। সে আমাকে খুব মানে ভালোভাবে বিয়ে করে, এবং আমার যদি একটু আঙুলটা কাটে, সে আমার আঙুলটা একটু কাটলে সে আমার আঙুলটা ধরে কান্নাকাটি শুরু করে। এবং আমি অসুস্থ থাকলে সে রাতের বেলা আমার চুল টেনে দেয়, হাত পা টিপে দেয়, আবার আমার ঘরের কাজে হেল্প করে। যেমন আমি পিঠা বানাইতে গেলে পারি না, আমাকে ওই কাজটাতে হেল্প করে। আচ্ছা, এরপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দেয়, থালা বাসন দিয়ে দেয়, মানে আপনার হাজবেন্ড আপনাকে অনেক বেশি কোঅপারেট করে। অনেক বেশি অনেক বেশি। আর সে সবসময় আমাকে একটা কথা বলে, দেখো দুনিয়াতে আমার কেউ নাই, তুমি না থাকলে আমি এতিম হয়ে যাবো, আমারে কখনো ফালাই যাবে না। এবং আমার সাথে এমন বিহেভ করে যেন তার সাথে আমার অনেক বছরের সম্পর্ক ছিল, যেন তার সাথে আমার অনেক বছরের সম্পর্ক। বাহ, চমৎকার। আপনি এদিক থেকে অনেক লাকি যে আপনি এরকম একজন মানুষকে পেয়েছেন। নর্মালি কারো বিয়ে হয়ে গেলে পরবর্তীতে তার সেকেন্ড যখন বিয়ে হয় তখন এই ব্যাপারটা নিয়ে সবসময় তাকে কথা শুনতে হয়। হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি এরকম একজন হাজবেন্ড পেয়েছেন। এবং এই ফ্যামিলি সম্পর্কে বলেন, যে এই যে আপনার হাজবেন্ডের বাবা মা। এই হাজবেন্ডের বাবা মা, খালা শাশুড়ি সবাই আমাকে খুব আদর করে, এবং আলহামদুলিল্লাহ। সবাই জানে যে আমার একটা বিয়ে হয়েছে, বাহ। কিন্তু তাদের কোনো আপত্তি। কিন্তু আমার সেকেন্ড হাজবেন্ড কিন্তু আগে বিয়ে করেন, এইটাও প্রথম বিয়ে, কিন্তু এরপরও তারা আমাকে কোনো একটা খোঁটা দিয়ে কথা বলে না। আমার কখন আমাকে জিজ্ঞেসও করে না যে তোমার আগে কি একটা বিয়ে হয়েছিল। ওরা ভাবে যে আমি এইটা জিজ্ঞেস করলে আমি কষ্ট পাবো। এবং আমার এই হাজবেন্ডের সামনে আমাকে কেউ কিছু বলতে পারে না, বাহ, সে প্রতিবাদ করে। খুব ভালো লাগলো। বর্তমানে আপনার শারীরিক কন্ডিশন কি? বর্তমানে শারীরিক কন্ডিশন, বর্তমানে হচ্ছে আমি প্রেগনেন্ট। আচ্ছা, আমি হচ্ছে কনসিভ করছি বিয়ের পর পরে, আমার প্রেগনেন্ট, আমি এখন 5 মাসের প্রেগনেন্ট। ওকে, আপনার জন্য শুভ